আমি এই মিথ্যা বিয়ে থেকে মুক্তি চাই দাদু। আমি ডিভোর্স চাই। দাদুর দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছি তিনি এই মুহূর্তে বিস্ময়ের চরম শিখরে অবস্থান করছেন। কয়েক সেকেন্ড সময় নিয়ে গলাটা পরিষ্কার করে ভারী গলায় বললেন, কি বলছো এসব দাদুভাই? তুমি বলে যাচ্ছ এই বাড়িতে তালাক শব্দটা উচ্চারণ করাও নিষেধ? আজ পর্যন্ত আমাদের বংশে কেউ কাউকে ডিভোর্স দেয়নি। দাদু, আমি আর পারছি না। এই দম বন্ধ করা সম্পর্কের বোঝা আমি আর সইতে পারছি না। মুক্তি চাই দাদু। এই সম্পর্ক, এই বাড়ি, সবকিছু থেকে আমি নিষ্কৃতি চাই। দাদু আমার মাথায় হাত রেখে বললেন, দাদু ভাই, জেদের মাথায় নেওয়া কোনো সিদ্ধান্তই ঠিক হয় না। আমি জানি তোমার উপর দিয়ে কী ঝড় যাচ্ছে। একটু সবুর করো, সবুরের ফল কখনো তিতো হয় না। আমি আর্তনাদ করে উঠলাম, কিসের সবুর করব দাদু? কার জন্য? যে মানুষটা আমাকে ভালোবাসে না, তার সাথে সারা জীবন নিজেকে কেন বেঁধে রাখবো? যে অন্য কাউকে ভালোবাসে, তার অপূর্ণতার কারণ কেন আমি হব? এটা তো স্বার্থপরতা, তাই না? আমি জানি সূর্য ভাই আমাকে বিয়ে করেছিল শুধু আমাকে শাস্তি দেওয়ার জন্য। বিশ্বাস করো দাদু, আমি তোমাদের পরিবারের সম্মান নষ্ট করিনি। সেদিন ইশতিয়াক ভাইয়ার সাথে আমার তেমন কিছুই হয়নি, যেমনটা তোমার নাতি দেখে ভেবেছিল। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমরা সবাই তোমাকে বিশ্বাস করি দাদু ভাই। এর জন্যই তো এই বিষয় নিয়ে আমরা তোমাকে কোনো প্রশ্নই করিনি। তাই বলে ডিভোর্স? এটা কেমন বিয়ে দাদু, যেখানে নিজের রাগ আর জেদ চরিতার্থের করতে একজন মানুষ হাসপাতালে আদৌ অচেতন অবস্থায় একটা মেয়েকে থাপ্পড় মেরে দমকিয়ে কবুল বলিয়ে নেয়, আবার নিজের হাতে ধরে জোর করে সই করায়? আমার পুরোপুরি জ্ঞান না থাকলেও তোমরা তো সুস্থ ছিলে দাদু। তোমরা কেন এটা হতে দিলে? কেন তাকে আটকালে না? দাদু এক দীর্ঘশ্বাস ছাড়লেন। কিভাবে আটকাবো দাদু ভাই? সেদিন তো তোমার অবস্থা দেখে সূর্য যা পাগলামি শুরু করেছিল, ওটা দেখার পর আমাদের রিয়েক্ট করার ভাষাই ছিল না। আমরা তো কিছুই বুঝতে পারিনি। 1 মিনিটের ঝড়ের মতো সে এসে যা করার সে করে দিয়ে চলে গেল। আমাদের কিছু বোঝার সুযোগই দিল না সে। আমি চল চোখে দাদুর দিকে তাকিয়ে রইলাম। খুব জানতে ইচ্ছে করছিল সেদিন হাত কাটার পর যন্ত্রণায় নীল হয়ে যে আমি ঝাপসা এক চোখে চোখ দেখেছিলাম, সেই আকুলতা কি সত্যি সূর্যবাইয়ের ছিল, নাকি ওটা আমার কল্পনা? কিন্তু মনের প্রশ্নটা মনেই চেপে রাখলাম। নিজেকে শক্ত করে বললাম, আমি হোস্টেলের জন্য অ্যাপ্লাই করেছি দাদু। মাফ করবে তোমাদের কাউকে না জানিয়ে এমন একটা কাজ করার জন্য। ওরা বলেছে সিট খালি আছে, কালকের মধ্যে না উঠলে অন্য কাউকে দিয়ে দিবে। লিস্টে অনেক বড় সিরিয়াল। দাদু কিছু বলতে চাইতেই আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, প্লিজ দাদু, আমাকে একটু বোঝার চেষ্টা করো। এই বাড়িতে আর একটা দিন থাকলে আমি শেষ হয়ে যাব। তোমরা ধীরে ধীরে ডিভোর্সের ব্যবস্থা করো, আমি পরে এসে পেপারে সই করে দিয়ে যাব। দাদু কিছুক্ষণ চুপ থেকে বললেন, এত তাড়াহুড়ো না করে আগে সূর্যকে ব্যাপারটা বুঝতে দাও দাদু ভাই। আপাতত যখন মনস্থির করেছো, কিছুদিন তুমি হোস্টেলে থাকো। তারপর সব ঠিক হলে আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আমি শুধু নীরবে মাথা নাড়লাম। আমি জানি দাদু আমাকে না করতে পারবেন না। মনে মনে জানতাম একবার এই বাড়ি থেকে বের হলে আমি আর ফিরে আসবো না। আমাদের এই আবেগঘন মুহূর্তের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তাকিয়ে দেখি সূর্যবাই ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছেন। আমি সাথে সাথে চোখের পানি মুছে ফেললাম। এই মানুষটাকে আর কখনো নিজের দুর্বলতা দেখাবো না। তিনি ঘরে ঢুকে এক প্লেটে খাবার বিছানায় রাখলেন। দাদু অবাক হয়ে বললেন, আমার জন্য খাবার কেন এনেছো দাদুভাই? আমি তো খেয়ে এসেছি। সূর্যভাই পকেটে হাত গুজে ঘাড় বাঁকিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, তোমার জন্য এনেছি বলেছি নাকি? নাকি এখানে নাকবুচা বলদ মার্কা মানুষের অভাব নেই। ওই বলদের জন্যই এনেছি। দাদু, আপনার সেই বলদকে বলে দিন যেন খেয়ে নেয়। বলেই তিনি গটগট করে চলে গেলেন। অপমানে আমার মুখ লাল হয়ে গেল। ইদানিং কোথায় কোথায় এই লোক আমাকে অপমান করার সুযোগ ছাড়ে না। পেয়েছিটা কি সে? একবার এই বাড়ি থেকে বের হই, তারপর আর এই বাড়ির ত্রিসীমানায় আসবো না।
প্লেটের দিকে তাকিয়ে কিছুটা অবাক হলাম। মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে দেওয়া। মানে কি, তিনি কি দয়া দেখাতে এসেছেন? জেদ করে খাবারটা সরিয়ে দিতে চাইলাম, কিন্তু দাদু আদুরে গলায় বললেন, খাবারের সাথে রাগ করতে নেই দাদু ভাই, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, আসো। অগত্যা দাদুর জোরাজুরিতে খেয়ে নিলাম। খাওয়ার মাঝখানে হঠাৎ মনে হলো দরজার কাছ থেকে একটা ছায়া সরে গেল। খেয়েছিল ওখানে? সূর্যবাই কি আড়ি পাচ্ছিলেন? কৌতূহল হলেও মাথা ঘামালাম না। দাদুকে অনুরোধ করলাম এখনই যেন আমার সিদ্ধান্তের কথা সবাইকে একটু বুঝিয়ে বলেন। আমি জানি বড় মার অমত থাকলেও সে এই মুহূর্তে মুখ ফুটে আমাকে কিছু বলবে না। বড় চাচু বা কাকিমা, কাকিমুনি সহজে রাজি হবে না, তাই দাদুকে দিয়েই ডাল বানালাম। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিলাম, দাদু সবটা সামলাতে পারবেন কিনা সেই চিন্তায় বুক ডিপ ডিপ করছিল। এর মাঝেই লক্ষ্য করলাম দরজার সামনে দিয়ে নিজুম আপু কয়েকবার উকি দিচ্ছে। আমার সাথে তার 3 দিন ধরে কথা হয় না, পেটের ভিতরে কথা হজম হচ্ছে না বলেই হয়তো উসকুস করছে। তবুও কিছুক্ষণ উকিঝুঁকি দিয়ে আমায় কিছু বলতে এসেও দমে গেল সে, মুখ বার করে চলে গেল। কয়েক ঘন্টা পর সবাইকে ড্রয়িং রুমে ডাকা হলো। এক জরুরি মিটিং। দাদু সোফায় বসে আছেন, বাকিরা সবাই কাঠগড়ায় আসামির মতো আর সামনে দাঁড়িয়ে। সূর্যবাই সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছেন, তার কোলে রাফিনদের করিয়ে আনা সে ছোট্ট বিড়াল ছানাটা। দাদু কোনো বনিতা না করেই বললেন, আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আসলে আমাদের বাড়ির পরিবেশটা এখন এমন, এক অনুর পড়াশোনায় কিছুটা ক্ষতি হচ্ছে, সামনে ওর ফাইনাল পরীক্ষা, তাই আমি চাচ্ছি ও কিছুদিনের জন্য হোস্টেলে গিয়ে থাকুক। আশা করি এতে তোমাদের কারো দ্বিমত হবে না। আমি জানতাম চাচ্চুরা সহজে রাজি হবেন না। দাদুর কথা শেষ হতে না হতেই গঞ্জন শুরু হয়ে গেল। বড় চাচ্চু কপালে বাজ ফেলে বললেন, এইসব কি বলেন বাবা, হঠাৎ হোস্টেল কেন? এই বাড়িতে পড়াশোনার পরিবেশ কি থাকবে না? পরিবেশ কেন থাকবে না? ছোটু কাকিমাও সায় দিলেন, ঠিকই তো বাবা, বাড়ির মেয়ে বাড়ির বাইরে গিয়ে একা থাকবে, এটা কেমন কথা? আমরা তো ওখানে দিয়ে ঘরের কোনো কাজ করাই না, ও নিজের মতো পড়বে খাবে, বাস এই তো। এর আগে যেমন ছিল, বাড়ির বউ হয়ে গেছে বলে ওকে দিয়ে আমি কাজ করাবো নাকি? কাকিমা আমতা আমতা করে বললেন, হোস্টেলে খাওয়া দাওয়া খুব কষ্ট, ও এমনিতেই অনেক বেঁচে খায়, ওখানে ও থাকতে পারবে না। সবকিছু চিন্তা বাদ দিয়ে বাবা বাড়িতেই বসে পড়ুক, কেউ ওকে ডিস্টার্ব করবে না, আমি এই দায়িত্ব নিচ্ছি। বড় চাচ্চু আবার বললেন, অনুর হোস্টেলে যাওয়ার সিদ্ধান্তে আপনার সাথে আমি একমত হতে পারলাম না বাবা। কথাটা বলে চাচ্চু আমার মুখের দিকে তাকালেন, তারপর জানি না কি ভেবে দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে, ও যদি সত্যিই নিজের ভালোর জন্য কিছুদিন হোস্টেলে থাকতে চায়, আমি নিজেই ওকে রেখে আসবো। নিজের কথা বলে সব ব্যবস্থা করে দেব, বলে তিনি চলে গেলেন। বড় চাচ্চুর এমন আকস্মিক সিদ্ধান্তে সবাই অবাক হয়ে গেল। আমি কোনো কথা বললাম না, মাথা নিচু করে রইলাম ঠোঁট কামড়ে। মনে হচ্ছিল এখনই ডুকরে খেতে দেব, কিন্তু নিজেকে পাথর করে রাখলাম। এই মানুষগুলো যে আমাকে অনেক ভালোবাসে আর আমিও এদের অনেকটা ভালোবাসি। জানি আমার এই সিদ্ধান্তে সবাই কষ্ট পাচ্ছে, কিন্তু আজ আমি স্বার্থপর হতে চাই। সায়রা আপু একবার সূর্য ভাইয়ের দিকে তাকাচ্ছেন, তো একবার আমার দিকে। তার চোখে এখন অদ্ভুত সংশয়। আমিও আর চোখে সূর্য ভাইয়ের দিকে তাকালাম তার প্রতিক্রিয়া দেখার জন্য, কিন্তু তিনি নির্বিকার। সিঁড়ির রেলিংয়ে হেলান দিয়ে এক পায়ের উপর অন্য পা রেখে ছন্দ মিলিয়ে নাচিয়ে যাচ্ছেন। মনে হচ্ছে বিড়াল ছানাটা নিয়ে খেলতে খেলতেই তিনি পরম সুখ পাচ্ছেন। হয়তো মনে মনে ভাবছেন, আপদ বিদায় হচ্ছে, বাঁচা গেল। হঠাৎ এই আলোচনার মাঝে এক ভয়ঙ্কর বোমা ফাটালো নিজম আপু। সে বলে উঠল, আজকে সকালে ইশতিয়াক ভাইয়া আমাকে যা বলেছিল, তাহলে তাহলে সেটাই সত্যি? নিজুম আপুর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। ইশতিয়াক ভাইয়া এখানে আসলো কোথা থেকে? আমি তো তাকে কিছুই বলিনি। তবে কি তিনি কলেজের অ্যাডমিনিস্ট্রেশন থেকে জেনে গেছেন? সবচেয়ে অস্বস্তিকর হলো সূর্য ভাইয়ের প্রতিক্রিয়া। তিনি আমাকে সবসময় তার বন্ধুদের দ্বারে কাছে যেতেও বারণ করতেন। বিশেষ করে ইশতিয়াক ভাইয়ের কাছ থেকে তো 10 হাত দূরে থাকতে চাইতেন। আর আপুর বিয়ের দিন যে কাণ্ডটা ঘটেছিল, তারপর থেকে ইশতিয়াক ভাইয়ার নাম শুনলেই সূর্য ভাই জ্বলে ওঠেন।
আমি আর চোখে তাকাতেই দেখলাম সূর্যবাই রক্তচক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছেন। চোখের সে তীব্রতা সইতে না পেরে আমি সাথে সাথে চোখ সরিয়ে নিলাম। কি ভয়ঙ্কর ওই চোখ দুটো! আগে ওই চোখ দুটোকে মায়াবী নেশার মতো লাগতো, তাকালেই তলিয়ে যেতে ইচ্ছে করতো। আর আজ সেখানে কেবলই আগুন। দাদু বাবাকে উদ্দেশ্য করে বললেন, রাশেদ, অনু হোস্টেলে গেলে তোমার কি কোনো আপত্তি আছে? বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। আগে তাকে কখনো এত চুপ থাকতে দেখিনি। তারপর নিস্পৃহায় গলায় বললেন, যার জীবন তার ইচ্ছা, এখানে আমার বলার কি আছে? বলেই তিনি চলে গেলেন। তার কথায় কি বিরক্তি ছিল নাকি অভিমান, তার সাথে আমার কোনো কালেই সুসম্পর্ক ছিল না। তবুও এর আগে কষ্ট লাগলেও আজ তার এই দৃঢ় কথাগুলো কেন যেন খুব একটা খারাপ লাগলো না। দাদু এবার সূর্যবাইয়ের দিকে তাকালেন কিছু জিজ্ঞাসা করার জন্য, কিন্তু সূর্যবাই দাদুকে কোনো সুযোগই না দিয়ে গটগট করে সিঁড়ি দিয়ে উপরে চলে গেলেন। আমি জানি তিনি এখন রাগে অন্ধ হয়ে আছেন। নিশ্চয়ই ভাবছেন আমি ইশতিয়াক ভাইয়ার সাথে হোস্টেলে যাচ্ছি। যে যা বাবার ভাবুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কয়েক সেকেন্ড পরেই তিনি আবার নেমে এলেন, হাতে বাইকের চাবি। শক্ত মুখে সবার সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এক সময় যে ইশতিয়াক ভাইয়া তার বেস্ট ফ্রেন্ড ছিলেন, হঠাৎ করেই কেন তাকে তিনি এভাবে এড়িয়ে চলতে শুরু করেছিলেন তা আমার আজও অজানা। প্রথমবার সূর্যবাইয়ের মধ্যে সে অস্বাভাবিক আচরণ দেখেছিলাম সেদিন, যেদিন আমার পায়ে ব্যথার কারণে আমি ক্লাস করতে পারিনি আর ইশতিয়াক ভাইয়া ক্লাসে সিট হাতে আমাদের বাড়িতে হানা দিয়েছিলেন। সেদিন সকালে ফুফিরা আসার পর থেকে দাদুজান তাদের কারোর সাথে একদম কথা বলছিলেন না। বাড়ির বড়রা ফোন দিয়ে এটি সূর্যভাইকে দাদুর কাছে পাঠালো। তারা জানতেন সূর্যভাইয়ের কথা দাদুজান অন্তত ফেলবেন না। আমরা সবাই মিলে দরজার আড়ি পেতেছিলাম ভিতরে কি হয় জানার জন্য। দাদুজান সবার মতলব বুঝে ফেলেছিলেন। তিনি সূর্যভাইয়ের উপর চড়াও না হলেও কণ্ঠস্বর কঠিন করে বলেছিলেন, তোমরা সবাই হয়তো ওকে মাফ করে দিতে পারো, কিন্তু আমি পারবো না। সমাজ আর আত্মীয়দের সামনে সেদিন যেভাবে অপমানিত হতে হয়েছিল, কান বংশের গৌরব যেভাবে ধুলোয় মিশে গিয়েছিল, তা ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। যদি ভেবে থাকো ও ফিরে এসেছে বলে আমি সব ভুলে জড়িয়ে ধরবো, তবে ভুল ভাবছ। সূর্যবাই তখন পরম মমতায় দাদুজানের কুচকানো হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নমনীয় স্বরে বললেন, দাদুজান, ভুল তো মানুষেরই হয়। ফুফি তখন অল্প বয়সী ছিলেন, আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছিলেন। তাছাড়া আপনি কি জানলে তখন তাদের সম্পর্কটা মেনে নিতেন? কখনোই দিতেন না। আমাদের বংশে প্রেম মানেই তো বিষাদ। আপনি হয়তো অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিয়ে দিতেন। সে বয়ে তার এই পথ বেছে নেওয়াটা কি স্বাভাবিক নয়? দাদুজান হুংকার দিয়ে বলে উঠলেন, প্রেম ওটা নোংরামি ছাড়া আর কিছুই নয়। সমাজের চোখে, পরিবারের চোখে ওটা ক্ষমার অযোগ্য অপরাধ। আর তুমি কি আমাকে সেই নোংরামির পক্ষ নিতে বলছো? সূর্যবাই কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে নিচু স্বরে বললেন, প্রেম কেন নোংরামি হবে দাদু? এটা তো একটা পবিত্র অনুভূতি। মনের ওপর কি মানুষের হাত থাকে? যে প্রেম নিজের জন্মদাতা পিতাকে সমাজের মুখ দেখাতে দেয় না, মানুষ পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেয়, সেটা পবিত্র হয় কি করে? ওসব অলিক কল্পনা ছাড়ো সূর্য। সূর্যবাই দীর্ঘশ্বাস ফেলে আবার বললেন, আচ্ছা বুঝেছি। তবে দাদু, এখন তো তাদের সমাজের সাজানো সংসার, দুটো ফুটফুটে ছেলে মেয়ে আছে। ফুফির সাথে না হোক, অন্তত তার সন্তানদের সাথে কথা বলুন। ওরা তো কোনো দোষ করেনি। দাদুজান এবার একটু নরম হলেন, থমথমে গলায় বললেন, ভেবে দেখবো। ওসব ছাড়ো। অনু কোথায়? মেয়েটা কাল থেকে একবারও আমার কাছে আসেনি। সূর্যভাই একটু তাচ্ছিল্যের হাসি হাসলেন। আপনার অনু এখন পায়ে ব্যান্ডেজ নিয়ে বিছানায় শুয়ে আছে। একটার পর একটা নাটক চলছে ওর। সহ্য করতে না পেরে আমি ওকে একটা চড় মেরেছি। সেটা হজম করতে ওর একটু সময় লাগছে। দয়া করে এখন আমার উপর সালিশ করবেন না দাদু। ওই চড়টা ওর প্রাপ্যই ছিল। দাদু হাসলেন, তারপর সূর্যভাইয়ের কাঁধে হাত রেখে বললেন, ওকে এইভাবেই সারা জীবন আগলে রেখো দাদু ভাই। ওর যে কেউ নেই, বাবা থেকেও নেই, মেয়েটা বড্ড একা। তোমরাই ওর সব। যেদিন একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিতে পারবা, সেদিনই আমি শান্তিতে মরতে পারবো। সূর্যভাই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন, তার চোখের বাসা পড়া বড় দায়। মাথা নিচু করে খুব নিচু স্বরে বললেন, ও যাকে চাবে আমিও তাকেই আমিও ওকে তাকেই পাবে। আর যদি সে আবরার। কথাটা অসম্পূর্ণ রেখে তিনি উঠে দাঁড়ালেন। দাদুজান হয়তো তার অসম্পূর্ণ বাক্যের অর্থ তখন তলিয়ে দেখেননি, আমিও না।
সূর্য ভাইকে উঠতে দেখে আমরা সবাই ওখান থেকে বহু দৌড় দিলাম। সূর্য ভাই ঘর থেকে বের হয়ে নিচু নামতেই আমরা সদর দরজা দিয়ে কেউ একজন ভেতরে ঢুকছে। ইশতিয়াক ভাইয়া। সূর্য ভাই বিদ্রুপের হাসি হেঁটে বললেন, আরে বেআই মশাই যে, কবর তো কোথাও দিলাম না, ফেসবুকে পোস্টও করিনি, তা গন্ধ শুকে চলে এলেন কিভাবে? ইশতিয়াক ভাইয়া চোরা হাসি দিয়ে পাল্টা উত্তর দিলেন, শালা হারামি, তুই কবে আসলি? একজন কলেজের লেকচারারের বাসা যদি এরকম হয় তবে তার স্টুডেন্টরা কি শিখবে? যদিও আমার বাড়িটাকে যা বানিয়ে ফেলেছিস দেখে বেশ বুঝতে পারছি না তার স্টুডেন্টরা আসলে কি কি শিখছে। দুজনেই হু হু করে হেসে উঠল। তখন বড় চাচ্চু ড্রয়িং রুমে এসে বললেন, আরে ইশতিয়াক যে, কি খবর? তোমাদের তো রাতে আসার কথা ছিল, কোনো সমস্যা হয়েছে নাকি? না না আঙ্কেল, কোনো সমস্যা নেই, আমি এদিকে অন্য একটা কাজে এসেছিলাম। কালকের ক্লাসটা অনু করতে পারেনি ওর পায়ের চোটের জন্য, তাই ভাবলাম নোটগুলো দিয়ে যায়, রাতে অনেক ভিড় থাকবে, ব্যস্ততা থাকবে, তাই এখনই দিতে গেলাম। সিটগুলো গাড়িতেই ছিল, তাই একবারে কাজ সেরে নিলাম। বড় চাচু হেসে বললেন, ও আচ্ছা, তোমাদের এই অবাধ্য ছাত্রীর উপরেই আছে, পায়ে ব্যথা নিয়ে দিব্যি আড্ডা দিচ্ছে, আজ কিন্তু না খেয়ে যাবা না। আমি একটু কাজে বের হচ্ছি, এসে তোমার সাথে জমিয়ে আড্ডা দিব, কেমন? ইশতিয়াক ভাইয়া মাথা নেড়ে সায় দিলেন। বড় চাচ্চু চলে যেতেই সূর্য সূর্য ভাইয়ের মুখ ততমত খেয়ে গেল। তিনি নিচু সুরে জিজ্ঞাসা করলেন, তুই কিভাবে জানলি অনুর পায়ে ব্যথা লেগেছে? কলেজ ক্যাম্পাসে তো চোট পেয়েছিল, তারপর আমি তো ওকে ব্যান্ডেজ করিয়ে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। সূর্য ভাইয়ের চোখ মুখ শক্ত হয়ে গেল। ও তোর সাথে বাড়িতে এসেছে? হ্যাঁ, ব্যথা খুব কাঁদছিল মেয়েটা, আমি তো ভয়েই পেয়ে গেছিলাম, রক্ত বের হচ্ছিল। আচ্ছা, আমি ওকে সিটগুলো দিয়ে আসি। সূর্য ভাই রক রক্ষভাবে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আমাকে দে, আমি দিয়ে দেব। না মানে, আমি ভাবলাম একবারে দেখেও আসবো পায়ের কি অবস্থা, আমি এগুলো নিয়ে নিজের হাতে ওকে দিয়ে দিই। দেখার প্রয়োজন নেই, ও এখন ঘুমাচ্ছে, আমাকে দে, উঠলে আমি দিয়ে দেব। ঠিক সেই মুহূর্তে আমি সায়রা আপুর হাত ধরে হাসতে হাসতে নিচে নামছিলাম। আমাদের দেখে ইশতিয়াক ভাইয়া উজ্জ্বল মুখে বলে উঠলেন, আরে অনু, তুমি নাকি ঘুমাচ্ছিলে? আমি অবাক হয়ে বললাম, কই না তো, আপনি এখানে? পা কেমন আছে এখন তোমার? হ্যাঁ, এখন অনেকটা ভালো। এই যে তোমার শিটগুলো নিয়ে আসলাম। অনেক ধন্যবাদ ভাইয়া, তবে প্রয়োজন ছিল না, আমি মিথিলে বা তন্নির থেকে নিয়ে নিতাম। সমস্যা নেই, নাও। আমি হাত বাড়িয়ে শিটগুলো নিতে গেলাম, হঠাৎ লক্ষ্য করলাম সূর্য ভাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন তার চোখে দিয়ে আমাকে জ্বালিয়ে ছাই করে দেবেন। আমি তো এমন কিছু করিনি যে লোকটা এভাবে তাকিয়ে থাকবে। বয়ে বয়ে শিটগুলো হাতে নিয়েই বললাম, হ্যাঁ বড় মা, আসছি। সায়রা আপু অনু বুরুকুসকে বললেন, বড় মা আবার তোকে কখন ডাকলেন? এই তো ডাক দিলেন, তুমি শুনতে পাওনি? আমি শুনেছি, আমি আসছি। বলেই আমি আর চোখে সূর্য ভাইকে একবার দেখে নিয়ে ব্যথা পা নিয়েই এইরকম ছুটে ছুটে ওখান থেকে পালালাম। সেই সময় নিজুম আপু কোত্থেকে যেন উদয় হলো। ইশতিয়াক ভাইয়াকে দেখে ওর চোখ দুটো কিচমিচ করে উঠল। নিজুম আপু বললেন, ইশতিয়াক ভাইয়া, অনেকদিন পর আসলেন, আপনার আপ্যায়ন তো করতেই হয়। কি খাবেন বলুন, চা? ইশতিয়াক ভাইয়া হেসে বললেন, অনেক ধন্যবাদ ম্যাম ওরফে বিআইন সাহেবা, আপনার বোন তো শীত নিয়ে আমাকে সেবা করার ভয়ে পালিয়েছে। অন্তত একজন বিআইন তো চা এর কথা জিজ্ঞাসা করলো। যদি আমার হবু ভাবিকে তার দেবরের জন্য এক কাপ চা দিতে বলেন, ভালোই হবে। নিজম হাসিমাখা মুখে নেড়ে বললেন, অবশ্যই, আমি রুখায়া আপুকে বলছি তার একমাত্র দেবর তার সাথে যেন চা খেতে চাচ্ছে। নিজম আপু চলে গেল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিলাম। বুকের ভিতরটা তখন কেমন জানি এক অজানা আশঙ্কায় কাঁপছিল। সায়রা আপু তখন তখনও বে সায়রা আপু তখনও বেশ কিছুক্ষণ বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল। সে বোধহয় বুঝতেই পারল না আমি কেন হঠাৎ বড় মার নাম করে উপরে দৌড় দিলাম। ওখান থেকে ও পা বাড়াতে ছোট কাকুমণি রান্নাঘর থেকে ডেকে নিলেন। সায়রা আপু আর দাঁড়ালেন না, পা বাড়িয়ে ওদিকেই চলে গেলেন। ড্রয়িং রুমে তখন শুধু সূর্য ভাই আর ইশতিয়াক ভাইয়া। ইশতিয়াক ভাইয়া আরাম করে সোফায় হেলান দিয়ে বসলেন। তা তোর কি খবর দোস্ত, ওদিকে পার্মানেন্টলি আসছিস কবে শুনি? সূর্য ভাই এক মুহূর্ত থামলেন, তারপর গম্ভীর গলায় বললেন, আর খবর? আব্বুর জন্য শান্তিতে থাকতে পারছি না। এক একটা মাত্র ছেলে, বাড়ি ছেড়ে দূরে থাকা যাবে না। দেখি সপ্তাহের মধ্যে ওখানে ট্রান্সফারের ব্যবস্থা হয়ে যাবে।
ঠিক সেই সময় কুলসুম কালার ট্রেতে করে চা নিয়ে আসলেন। চা দিয়ে তিনি কিছুক্ষণ কুশল বিনিময় করে চলে গেলেন। ইশতিয়াক ভাইয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে হঠাৎ তার নজর পড়ল দরজার দিকে। এতক্ষণ তিনি সায়রা আপুকে ওভাবে খেয়াল করেনি। একবার আপু যাওয়ার পথের দিকে তাকিয়ে আবার সূর্য ভাইয়ের দিকে তাকালেন। সূর্য ভাই তখনও নির্বিকার ফোনে স্ক্রল করছেন। ইশতিয়াক ভাইয়া ফিসফিস করে কৌতূহলী গলায় জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা কে রে? আগে তো কখনো ওই বাড়িতে দেখিনি, নতুন মনে হচ্ছে। ইশতিয়াক ভাইয়ার প্রশ্নের উত্তরে সূর্য ভাইয়া ব্রুকুসকে একবার সায়রা আপুর দিকে তাকালেন, তারপর নির্লিপ্ত গলায় বললেন, ফুপির মেয়ে। কথাটা বলে চোখ সরিয়ে নিতে নিতে গিয়ে সূর্য ভাইয়ার চোখ আটকে গেল। সায়রা আপু একটা ওভারসাইজ টি শার্ট আর ম্যাগি প্যান্ট পরে আসছে। রাতের বাড়িতে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান, সে উপলক্ষে ডেকোরেশনের কাজ করতে আসা কিছু পুরুষ কর্মীর লোলুপ দৃষ্টি বারবার সায়রা আপুর উপরে গিয়েই পড়ছে, যেন তারা দৃষ্টি দিয়েই গিলে খাচ্ছে তাকে। দৃশ্যটা দেখে সূর্য ভাইয়ার চোয়াল শক্ত হয়ে গেল। তিনি সোজা উঠে গিয়ে রিদানকে উচ্চস্বরে ডাকলেন। রিদান ছুটে আসতেই তিনি কটুর গলায় বললেন, অনুর ঘর থেকে একটা ভালো দেখে ওনা নিয়ে আইতো যা। 14 বছর বয়সী রিদান তখনও অতটা গভীর বুঝিনি। সে অনুর ঘরে গিয়ে ওর আলমারিতে সবচেয়ে সুন্দর একটা গুছিয়ে রাখা ওড়নাটা নিয়ে এলো, যেটা অনু সবার থেকে আলাদা করে সযত্নে রাখতো। রিদান ওড়নাটা আনলে সূর্য ভাইয়া কোনো কথা না বলে সেটা সায়রা আপুর গায়ে এক প্রকার ছুঁড়ে মারলেন। সায়রা আপু থমকে গেল। সায়রা আপু ততমত খেয়ে গেল। অপমানিত বোধ করে ওড়নাটা ধরে রুখে দাঁড়িয়ে থাকলো। সূর্য, এটা কি ধরনের অসভ্যতা? যে ধরনের অসভ্যতা করলে তার সাথে যে ব্যবহার করা উচিত ঠিক তেমনটাই করছে। মিস সায়রা, রিমেম্বার ইট ইজ নট ইউর আমেরিকা অ্যান্ড এটা বাংলাদেশ। নিজে কিভাবে চলবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, কিন্তু পরিবেশটা অন্তত মাথায় রাখা শিখুন। নিজের শরীরটা ডাকাত নিজের শরীরটা ডাকাটা এখানে আভিজাত্য নয়, প্রয়োজন। যদি অন্তত সেই দেশি লালসার শিকার হতে না চান, তবে নিজেকে আবিত করে রাখতে শিখুন। সায়রা আপু অপমানে রি করে উঠল, তেজ দেখিয়ে বলল, আপনার কথায় আমি চলবো না। আমি কি করব আর না করব আমার ব্যক্তিগত ব্যাপার। কেউ তাকালে তাতে আমার কি দোষ? তার মন পরিষ্কার না থাকলে সেটা তার সমস্যা, ঠিক আপনার মতো। বলেই সায়রা আপু ওনাটা ছুঁড়ে ফেলে দিল। সূর্য ভাইয়া এবার আরো কঠোর হয়ে বললেন, ম্যানারলেস, অসভ্য মেয়ে কোথাকার। সূর্য ভাইয়া গটগট করে চলে গেল। সায়রা আপু সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না এই মানুষটা কেন সবসময় এভাবে কথা বলে, কেন সে একটা নমনীয় হতে পারে না। কিছুক্ষণ পর সায়রা আপু খেয়াল করলো ডেকোরেশনের লোকগুলো আসলেই তার দিকে কুরুচিপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে হাসাহাসি করছে। তাদের এই নোংরা চাহনি দেখে সায়রা আপুর গা জ্বলে উঠল। সমাজের এক শ্রেণীর পুরুষের দৃষ্টি কেন এতটা বিষাক্ত হয়? সায়রা আপু বাধ্য হয়ে ওড়নাটা মাটি থেকে তুলে গায়ে জড়িয়ে নিয়ে ওখান থেকে দূরে সরে গেল। কিন্তু সেই পুরো দৃশ্যটা আমার নজর এড়ালো না। ওই ওড়নাটা, ওটা তো সাধারণ কোনো কাপড় ছিল না। 3 বছর আগে মেলা থেকে সূর্য ভাইয়া নিজের পছন্দ করে ওটা আমাকে কিনে দিয়েছিলেন। আমার জীবনের সবচেয়ে দামি উপহার ছিল ওটা। আমি কোনোদিন ওই ওড়নাটা বাইরে পরে যাইনি। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে মাথায় এটা জড়িয়ে বড় হওয়ার অভিনয় করতাম, আবার সযত্নে আলমারিতে তুলে রাখতাম। অথচ আজ আমার সবচেয়ে প্রিয় জিনিসটা সূর্য ভাইয়া নিজে হাতে অন্য কাউকে দিয়ে দিলেন। নিজের প্রিয় মানুষের দেওয়া প্রিয় জিনিসটা যখন সেই মানুষটাই অন্য কাউকে দান করে দেয়, সেই যন্ত্রণার তীব্রতা বলে বোঝানো সম্ভব নয়। আমার চোখের কোণে বয়ে নোনা জল গড়িয়ে পড়ল। ইশতিয়াক ভাইয়া পাশে এসে দাঁড়ালেন, বেকল হয়ে জিজ্ঞাসা করলেন, অনু কি হয়েছে? পায়ে কি খুব বেশি ব্যথা করছে? আমাকে বলো, কাল ডাক্তার দেখিয়েছিল তো? চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমি চল চল চোখে তার দিকে তাকিয়ে ভাঙ্গা গলায় বললাম, না ভাইয়া, এই ব্যথা কোনো ডাক্তার সারিয়ে নিতে পারবে না। বলে আমি ওখান থেকে চলে আসলাম। পেছনে পেছনে ইশতিয়াক ভাইয়া যে বোকা বনে দাঁড়িয়ে রইল তা বুঝতে অসুবিধা হলো না। আমি সোজা চলে গেলাম ছাদে। ছাদের উপর বিভিন্ন রকমের ফুলের বাগান। আমি আর বড় বাবা মিলে এগুলো লাগিয়েছিলাম, আর গাছগুলো সূর্য ভাইয়া নিজে পছন্দ করে কিনে এনেছিলেন। সে কাঠগোলাপ গাছের টবের পাশে বসে অপলক চোখে তাকিয়ে রইলাম। হঠাৎ নিজম আপু এসে পাশে বসলো। কি হয়েছে অনু? ইশতিয়াক ভাইয়া আমাকে ডেকে তোর কাছে পাঠালেন কেন? আমি মাথা নিচু করে বললাম, আপু, আমি সায়রা আপুকে অপছন্দ করি না, কিন্তু পছন্দ করতে পারছি না। এসব কি বলছিস তুই? কি হয়েছে কোলে বলতো। নিজম আপু অবাক। আমি নিজেকে সামলাতে না পেরে ডুকরে কেঁদে উঠলাম।
আপু, সে আসার পর থেকে সবাই আমাকে ছেড়ে তাকেই বেশি ভালোবাসছে। বড় মা সারাক্ষণ তাকে নিয়ে বসে থাকেন। আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু আমি মোটেও জেলাস নই। কিন্তু সে কিভাবে যেন আমার সব প্রিয় জিনিসগুলো কেড়ে নিচ্ছে। আমি যা চেয়েও হারাচ্ছি, সে তা না চেয়েও পেয়ে যাচ্ছে। ওই ওড়নাটা, ওটা সূর্য ভাইয়া আমাকে ৩ বছর আগে মেলা থেকে কিনে দিয়েছিলেন। আর সূর্য ভাইয়া নিজ হাত তাকে রিদানকে দিয়ে ওর ওড়নাটা আনিয়ে তাকে দিয়ে দিলেন। আমার বড্ড কষ্ট হচ্ছে আপু, বড্ড কষ্ট হচ্ছে। নিজম আপু আমাকে জাপটে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে বোকা মেয়ে, ওড়না নিয়েছে তো কি হয়েছে? আমি তোকে এর চেয়ে আরো কত সুন্দর সুন্দর ওড়না কিনে দেবো। এটা সামান্য ওড়নাটার জন্য তুই এভাবে কাঁদবি? আমি হিক্কা তুলে বললাম, ওনার জন্য কাঁদছি না আপু। আজ ওড়না দিয়ে নিয়েছে, কাল যদি আমার পছন্দের মানুষটাকে কেড়ে নেয়, এই পৃথিবীতে সূর্য বায়া ছাড়া বেঁচে থাকার আর কোনো মায়া যে আমার নেই রে আপু। নিজম আপু আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক তখনই সূর্য ভাইয়া ছাদে এসে হাজির হলেন। অনু, তোর সাথে আমার কথা আছে। আ কথাটা বলতে গিয়েও তিনি থেমে গেলেন। আমাদের ওভাবে দেখে ভ্রুকুঁচকে খানিকটা কর্কশ স্বরে বলে উঠলেন, এখানে দুজন জোরাজুরি করে জোরাজুরি মায়া কান্না করছিস কেন? কি হয়েছে? আমি চট করে চোখ মুছে ফেললাম। কোনো কথা না বলে পাথরের মতো শক্ত হয়ে সূর্য ভাইয়াকে এড়িয়ে নিচে নেমে এলাম। পেছন থেকে তিনি কয়েকবার অনু বলে ডাকলেও আমি ফিরে তাকানোর প্রয়োজন বোধ করিনি। নিজম আপু নিচে নামতে গেলে সূর্য ভাইয়া তার পথ আগলে দাঁড়ালেন। দাঁড়া, কি হয়েছে ওর? ও এমন অসভ্যের মতো প্রশ্নের উত্তর না দিয়ে এড়িয়ে গেল কেন? নিজম আপু এবার জাজিয়ে উঠল। নিজের একটা ওড়না কিনে দিয়ে আবার সেটা নিজেই সেটা অন্য কাউকে দিয়ে দিলা। মেয়েটা না জিজ্ঞেস করে ওনাটা মেয়েটাকে না জিজ্ঞেস করে ওটা নিতে পারলা? সাইরা আপুকে একটা নতুন কিনে দিতে পারতা। বলে নিজুম আপু চলে গেল। সূর্য ভাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন। একটা ওড়নার জন্য মানুষ এভাবে কাঁদে? আর ওড়না যে তিনি নিজে মেলা থেকে কিনে দিয়েছিলেন, হয়তো সেই স্মৃতি তার মস্তিষ্ক থেকে অনেক আগেই মুছে গেছে। কিন্তু কারো দেওয়া জিনিস না বলে কাউকে দিয়ে দেওয়া যে কতটা বড় অপরাধ, সেটা হয়তো তিনি তখন বুঝতে পারলেন। ১ ঘন্টা পার হয়ে গেলেও আমার বুকটা ফাটা কান্না থামছিল না। নিজের ঘরে বিছানার এক কোণে বসে দুপা ঝুলিয়ে অদূরে কাটছি, তখনও দরজায় টোকা পড়ল। সূর্য ভাইয়া ঘরে ঢুকলেন। তাকে দেখে আমার অভিমান যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। তিনি আমার সামনে একটা বড় বক্স রাখলেন। তারপর নিচু হাঁটু গেড়ে বসলেন। আমি মাথা নিচু করে রইলাম। তিনি প্যাকেটটা খুলে আমার সামনে একে একে ১৫টা ওড়না বের করে রাখলেন। অবাক কাণ্ড, প্রতিটি ওড়না ঠিক সেই মেলা থেকে কেনা ওড়নাটার মতো একটাই ডিজাইনের। আমি স্তব্ধ হয়ে গেলাম। সূর্য ভাই অদ্ভুত নরম স্বরে বললেন, আমার দিকে তাকা অনু, মুখ তুল, চোখে কি হাল দেখেছিস গাধি? একটা ওনার জন্য তুই এতটা পাগল কেন বলতো? সরি, ভুল হয়ে গেছে, না বলেই কাজটা করে ফেলেছি, মাফ করে দে অনু, কান্না বন্ধ কর, আর এমন ভুল কখনো করব না। আমি তার দিকে তাকাতে পারলাম না। চোখ দিয়ে তখনও টপ টপ করে পানি ঝরছে। সূর্য ভাইয়া আমার চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিলেন। আমার কোলে আমার কোলে রাখা হাত দুটো ধরতে গিয়েও তিনি কি ভেবে যেন থতমত খেয়ে গেলেন। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজেকে সামলে নিয়ে এক অদ্ভুত কাতরের কণ্ঠে বললেন, ছোট পাখি, প্লিজ আর কাঁদিস না। বললাম তো, আর তোর জিনিস আর তোর, শুধুই তোর থাকবে, কাউকে দেব না, কাউকে নিতেও দেব না। এবার শান্ত হ। আচ্ছা তুই বল, একটা মেয়ে যখন আমাদের সমাজে কিছু পুরুষের লোলুপ দৃষ্টির শিকার হতে থাকে, তার ইজ্জত রক্ষা করে কি আমার খুব বড় ভুল অনু? যদি সেই মেয়ে আমার বাড়ির সম্মান হয়, তবুও যদি ভুল করে থাকি, তাহলে সেই মেয়ে যে এই যে খান ধরলাম। বলেই নিজের খান ধরে বললেন, আবরার খান সূর্য জীবনের এই প্রথম নিজের খান ধরল, তাও কোনো মেয়ের সামনে। এবার অভিমানটা তো ছেড়ে দে। তার কণ্ঠে হঠাৎ সুরেলা হয়ে উঠল। তিনি গুনগুন করে উঠে বললেন, দেখো দেখো রাঙানো যে লালে, তোমার ওই গালে জমেছে কত না রাগ। জানি না মাফ করবে না, জানি তুমি অভিমানী, তবুও দাও না আমায় এক ভাগ। সরি। সূর্যবাইয়ের এই পাগলামি দেখে আমার পাহাড় সমান অভিমান মুহূর্তে জল হয়ে গেল। এই মুহূর্তের ওনার জন্য সব আফসোস ধুয়ে মুছে সাফ। আমি এই মানুষটার প্রেমে যেন নতুন করে আবার পড়ে গেলাম। অন্য সব পুরুষ যেখানে নিজের অহংকার নিয়ে চলে, সেখানে আমার সূর্য ভাইয়া কত আলাদা। যে মানুষটা নারীর সম্মান রক্ষার্থে লড়তে জানে,
আবার নিজের ভুল স্বীকার করে কান ধরতেও দ্বিধা করে না। তাকে না ভালোবাসে থাকা যায়? এর মাঝে সূর্য ভাইয়ের ডাক এলো। রাতে আপুর এঙ্গেজমেন্টের আয়োজন, বড় চাচু ডাকছেন। তিনিও এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওই যে ডাক এসে গেছে, আমাকে যেতে হবে। একবার হাসি দে, না হলে আমি এত বড় প্রয়োজনে মন দিতে পারবো না। সব পণ্ড হয়ে যাবে। গেলে লোকে বলবে খানবাড়ির মেয়ের বিয়ে মাটি হয়েছে, তখন কেমন হবে বলতো? তার কথা শুনে না হেসে পারলাম না। তিনিও মুচকি হাসলেন, তারপর আমার মাথায় আলতো করে হাত চুয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। এমন পুরুষকে কোন মেয়ে ভালো না বেসে পারে, যে নিজের ভুল স্বীকারের প্রায়শ্চিত্ত করতে 1 ঘন্টার মধ্যে শহরে চষে একই ডিজাইনের পণ্যটি ওনা এনে দেয়। মুহূর্তগুলো কতটাই না সুন্দর ছিল, কিন্তু আপুর বিয়ের রাতটা যত ঘনিয়ে আসছিল, আমার আর সূর্যভাইয়ের মধ্যে অজানা এক দূরত্বের দেওয়াল উঠতে শুরু করলো। আর তার প্রথম ধাপ ছিল সেই রাত, যেদিন আমি নিজেকে সবচেয়ে সুন্দর করে সাজিয়েছিলাম শুধু সূর্য ভাইয়ার একটু প্রশংসার আশায়। আয়নার সামনে বসে সেদিন নিজেকে সাজাচ্ছিলাম শুধু সূর্য ভাইয়ের মুখের একটুখানি প্রশংসার জন্য। নিজের বাসা বাসা চোখ দুটোর গাঢ় করে কাজল দিয়েছিলাম। দুহাত ভরে পড়েছিলাম লাল রেশমি কাচের চুড়ি। ঠোঁটের হালকা লিপস্টিক ছুঁয়ে যখন আয়নায় নিজেকে দেখলাম, মনে হচ্ছিল লাল শাড়িতে আমাকে কোনো পরীর চেয়েও কম লাগছে না। সেদিন সাজতে সাজতে জীবনের প্রথম শাড়ি পরার স্মৃতিটা বারবার মনে ভেসে উঠছিল। সেটা ছিল আমার স্কুল জীবনের শেষ অনুষ্ঠান। বান্ধবীদের সাথে পাল্লা দিয়ে বায়না ধরে শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়ি সামলাতে পারছিলাম না মোটেও। সত্যি বলতে, সেদিনও শাড়িটা পরেছিলাম সূর্য ভাইয়ের জন্যই। বড় মার কাছে অনেক বায়না ধরেছিলাম যাতে আমার জন্য দেবদাস মার্কা সূর্য ভাইয়া আমাকে স্কুল থেকে আনতে যান। তিনি প্রথমে রাজি ছিলেন না, কিন্তু বড় মার জোরাজুরিতে শেষ পর্যন্ত গিয়েছিলেন। আমি তখন ষোড়শী, মনে প্রেমের নতুন সুর। একদিন তোমায় ঘিরে হবে উতলা এত, ভাবিনি জীবনের ভাবনা যত। একদিন তোমায় ঘিরে হবে উতলা এত, ভাবিনি জীবনের ভাবনা যত। বুঝিনি খুশিতে আমাকে বাসাতে, আসবে কাছেতে এই তুমি যে। গুনগুন করে গান গাইতে গাইতে তার অপেক্ষায় ছিলাম। আর সূর্য ভাইয়া, তিনি তখন ছিলেন নিভে যাওয়া এক প্রদীপের মতো। কেউ কিছু জিজ্ঞাসা করলে শুধু হু বা না বলেই দায় সারতেন। আমি সারাক্ষণ তার চারপাশে ঘুরঘুর করলেও তিনি বিরক্ত হতেন না ঠিকই, কিন্তু খুশিও হতেন না। সেদিন যখন তিনি আমাকে নিতে এলেন, আমার মনে এক গভীর প্রত্যাশা ছিল, অন্তত আজ তার মুখে একটু প্রশংসা শুনবো। কিন্তু সব আশার মাঝপথে ধূলিসাৎ হলো। খুশির চোটে দৌড়ে তার কাছে যেতে গিয়ে শাড়িতে পেঁচকে দপাস করে মাটিতে পড়ে গেলাম। বেতায় কোকড়িয়ে ওঠার উল্টো বাচ্চাদের মতো খেতে দিয়েছিলাম ঠিকই, কিন্তু সূর্য ভাইয়া এগিয়ে আসলেন না। তিনি এক দৃষ্টে তাকিয়েছিলেন আমার দিকে, যেন তিনি এই জগতের কেউ নন, অন্য কোনো গ্রহের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। আমার কান্নার বেগ বাড়তেই তিনি শরীর ফিরে গেলেন। তবে মায়া দেখাতে নয়, বরং ধমকের এক বিশাল ঝুলি নিয়ে বসলেন। আমাকে টেনে তুলে নিজের হাতে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে দিতে বললেন, শাড়ি সামলাতে পারে জানিস না? সে আবার শাড়ি পরেছে, মনে হচ্ছে এখনই ফিটিয়ে তোর শাড়ির বোধ ছাড়াই। ফাজিল একটা। শাড়ি ঠিক করে দিতে তিনি গটগট করে সামনে হাঁটা দিলেন। সেদিন আমার ভীষণ কান্না পেয়েছিল। একে তো ব্যথা পেয়েছিলাম, তার উপর লোকটা একবার ফিরে দেখা তো দূরের, অসভ্য লোকটা আমাকে একটু সান্ত্বনা পর্যন্ত দিল না। তবে সেদিন সবচেয়ে অবাক হয়েছিলাম অনেকদিন পর সূর্য ভাইয়ার ঠোঁটে হাসি দেখে। কি চমৎকার ছিল সে হাসি! কোনো পুরুষের ঠোঁটের কোণে এক চিলতে হাসি যে কোনো মেয়ের হৃদয়ে তুফান তোলার জন্য যথেষ্ট হতে পারে, তা সেদিন তাকে না দেখলে বুঝতেই পারতাম না। যদিও তখন তার মুখে পৌরুষালী দাড়ি গোঁফের জঙ্গল ছিল, তাতেও লোকটার সৌন্দর্য যেন কমতি ছিল না। তিনি আপন মনে বিড়বিড় করে কি একটা গান গাইছিলেন আর হাঁটছিলেন, যা আমার কাছে স্পষ্ট ছিল না।
আমার হাঁটতে কষ্ট হচ্ছিল, সাথে ভীষণ লজ্জা আর অপমান লাগছিল। নিশ্চয়ই লোকটা আমার ওভাবে পড়ে যাওয়া দেখে হাসছিল। বিরক্ত হয়ে বলেছিলাম, তুমি ওভাবে হাসছো কেন সূর্য ভাই? তিনি আমার দিকে তাকিয়ে রহস্যময় গলায় বললেন, বুঝলি অনু, অনেক মাস পরে এই ঝাপসা দৃষ্টিতে রঙিন কিছু দেখলাম। বলে তিনি আমার করুণ অবস্থা দিকে এগিয়ে এলেন, আমার শাড়ির কচিগুলো ধরে হাঁটতে লাগলেন। তবে শুধু হাঁটছিলেন না, কিছুক্ষণ পরপর মাথায় একটা একটা গাড্ডা মারছিলেন আর বকা দিচ্ছিলেন। শাড়ি পরে ঠিকমতো হাঁটতে পারে না, আসছে আবার বড় সাজতে। মনে হচ্ছে এখনই পিটিয়ে তক্তা করি তোকে, বেয়াদব মেয়ে। তার এই ছোট ছোট দমক, এই যত্নগুলোই তো আমাকে আর মায়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল। সেদিন পুরোটা পথ আমি শুধু তার মুখপানে চেয়েছিলাম, আর তিনি তাকিয়েছিলেন রাস্তার দিকে। তারপরের দিনের কথা, যে দাড়ি গোঁফ কাটার জন্য বড় মা সারাদিন তার কাছে জ্ঞান জ্ঞান করেও রাজি করাতে পারেননি, কিন্তু হঠাৎ করেই সেদিন তিনি তার দাড়ি গোঁফ খামিয়ে একদম পরিপাটি হয়ে এলেন। আমি আর নিজম আপু করিডোরে দাঁড়িয়েছিলাম। তিনি আমাদের সামনে এসে বুক ফুলিয়ে বললেন, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। আমি আর নিজম আপু তো পুরো হ্যাঁ হয়ে গিয়েছিলাম। আমাদের এমন রিয়েকশন দেখে বেচারা সূর্য ভাই কিছুটা বেবাছাকা খেয়ে গেলেন। নিজের শার্টের কালারটা ঠিক করতে করতে রুক্ষ স্বরে বললেন, তোরা দুটো এভাবে তাকিয়ে আছিস কেন? আমি পুরুষ বলে কি আমার ইজ্জত নেই, বেয়াদব গোলা? বলেই তিনি চলে গেলেন, আর আমরাই দুই বোন কিলকিল করে হেসে উঠেছিলাম। সেই স্মৃতি হাত হাতড়াতে আমার সাজ যখন প্রায় শেষ, তখনই দরজা খুলে নিজুম আপু ঘরে ঢুকলো। সাদা নীল শাড়িতে ওকে দারুণ লাগছিল। চোখে গাঢ় কাজল আর ফুটে মৃদু গোলাপি আভা, ওর সৌন্দর্য যেন ফুটে ফেটে পড়েছিল। নিজুম আপু আমার দিকে তাকিয়ে বলল, কি রে, আর কত সাজবি? মাশাল্লাহ, তোকে তো একদম পরীর মতো লাগছে। দাঁড়া, তোকে একটু তুতু দিয়ে নেই, কারোর নজর না লাগে যেন। ছি আপু, তুমি প্রতিবার এমন করে বলেই মোটা হয় না। লোকে বলে তুতু দিলে মানুষ শুকিয়ে যায়। ওসব কুসংস্কার বিশ্বাস করতে নেই। তোকে কিন্তু সত্যি দারুণ লাগছে রে। এবার চল গিয়ে দেখি আমাদের হবু ব্রাইডকে কেমন সাজিয়েছে। তারপর একটু আফসোস করে বলল, ইস, আজ যদি আমার বিয়ে হতো, তবে আমিও আপুর মতো বেশ বসে বসে সকাল থেকে সাজতাম। আমি টিপ্পনি কেটে বললাম, হ্যাঁ, খুব সাজতে তো। তবে তোমাকে ওই সাইজে দেখলে ইশতিয়াক ভাইয়া নির্ঘাত তোমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতেন। লোকটা বড্ড অদ্ভুত। জানি না তুমি তার সঙ্গে কোন অ্যাঙ্গেলে ক্রাশ খেয়ে বসে আছো। সে ভালো, কিন্তু নিজুম আপুর মুখ চেপে ধরলেন। আসতে বল গাদি, বাড়ির কেউ শুনলে আর রক্ষা থাকবে না। যদি সূর্যভাই শোনে তবে জ্যান্ত কবর দেবে। তাছাড়া সে আমাকে পছন্দ করে কিনা সেটাও তো অজানা। আর ভালোবাসা, ওটা তো মানুষ দেখে না রে, হয়ে যায় ব্যাস। তুই নিজেও তো সূর্যভাইয়ের মতো একজন গম্ভীর রাগী মানুষকে মন দিয়ে বসে আছিস, যাকে আমরা সবাই জমের মতো ভয় পাই। চল চুলগুলো বেঁধে দিই। আমি বললাম, হ্যাঁ আপু, কুপা করে দাও। নিজম আপু ম্লান হেসে বলল, চুলগুলো আজ কোলাই রাখ না অনু, তোকে দারুণ লাগছে। না আপু, চুলা চুলে ওই ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি একটা খোঁপা বেঁধে দাও। নিচে দাদু নিশ্চয়ই মনে মনে আমাদের বকছে। সেদিন পুরো খানবাড়ি আলোকসজ্জায় ঝলমল করছিল। সূর্য ভাইয়া নিচে দাঁড়িয়ে সব তদারকি করছিলেন। অনেক বছর পর আত্মীয়রা এক হয়েছে আপুর এঙ্গেজমেন্টে। জমিদার বাড়ির আদলে তৈরি আমাদের 3 তলা কানবাড়ি আজ যেন আলোয় ঝলমল করছে। সামনে বিশাল লন, যেখানে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গেছে। কিন্তু আমার মনের ভেতর তখন কেবল একটাই চিন্তা, সূর্য ভাইয়া কি আমাকে একেবারের জন্য দেখবেন? বাড়ির সবাই তখন অনুষ্ঠানে যাওয়ার জন্য পুরোপুরি তৈরি। চারিদিকে সাজ সাজ রব। সেদিকে সায়রা আপুও সেজেছিল, পরেছিলেন একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা। ওটার ডিজাইনটা ছিল একটু খোলামেলা, অনেকটা পেট বের করা, ঠিক যেন বলিউড মুভির নায়িকাদের মতো। কাঁধ সমান চুলগুলো পেছনে ছেড়ে দিয়ে ঠোঁটে হালকা লিপস্টিক মেখেছিলেন তিনি। সত্যি বলতে উগ্র সমাজেও তাকে অন্যরকম লাগছিল, যেন এক ভিনদেশি তন্নি।
সায়রা আপু তৈরি হয়ে রুম থেকে বের হতে সাদা পাঞ্জাবি পরা সূর্য ভাইয়ার বলিষ্ঠ শরীরের সাথে সজোরে ধাক্কা খেলেন। সূর্য ভাইয়া একটু চুলও নড়লেন না, কিন্তু ধাক্কা সামলাতে না পারে সায়রা আপু ছিটকে পড়ে গেলেও নিজেকে সামলে নিলেন। তিনি রাগী চোখে সূর্য ভাইয়ের দিকে তাকাতেই দেখলেন ভাইয়া চোয়াল শক্ত করে আগুনের মতো চোখে তার দিকে তাকিয়ে আছেন। সূর্য ভাইয়ের এমন রুদ্রমূর্তি দেখে সায়রা আপু কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন। রাগ তো তার করার কথা, কিন্তু এই লোক কেন রেগে আছেন? কিন্তু দমে না গিয়ে তিনি আঙ্গুল চেঁচিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তার আগে সূর্য ভাইয়া রুড়ো সরে বলে উঠলেন, চোখ নেই নাকি দৃষ্টিতে সবসময় সমস্যা থাকে? থাকলে ডাক্তার দেখিয়ে চশমা নিন। সায়রা আপু রেগে ফেটে পড়লেন, আপনি নিজে কেন দেখেননি? নাকি মেয়ে বলে ইচ্ছে করে ধাক্কা দিয়েছেন ইডিয়েট? বলেই তিনি গটগট করে চলে যেতে চাইলেন, কিন্তু সূর্য ভাইয়া পেছনে থেকে হুঙ্কার দিলেন, হোয়াট ডিড ইউ জাস্ট সে? সে ইট অ্যাগেইন। আগে নিজেকে দেখুন কি পড়েছেন। এটা আপনার আমেরিকা নয় যে পেট বের করে নিজেকে নায়িকা সাজিয়ে বেহায়া মেয়েদের মতো বেড়াবেন। বড়দের সাথে ঠিকমতো ব্যবহার করাও তো জানেন না। তবে এই ড্রেসে নিচে যেন নিচে নিচে না দেখি আপনাকে, মনে তাকে যেন। আমার বাড়ির মেয়েদের এমন অশালীনতা আমি মোটেও বরদাস্ত করব না। বলে সূর্য ভাইয়া গটগট করে চলে গেলেন। সায়রা আপুর মুখের অপমানের লাল হয়ে গেল। তিনি যেন এক অদ্ভুত কারণে এই মানুষটিকে পাল্টা কিছু বলতে পারলেন না, চাইলেও না। অভিমানের রুমে গিয়ে গিয়ে দোপাস করে বিছানায় পড়ে বসে রইলেন। রাগে গায়ের ওড়নাটা নিচে ছুঁড়ে ফেললেন। ঠোঁটের লিপস্টিক এক টানে এক টানে মুছে লেফটে দিলেন। চোখ দিয়ে অজোরে পানি পড়তে লাগলো তার। রাগে তখন সায়রা আপুর শরীর কাঁপছে। কিছুক্ষণ পর আমি আর নিজম আপু রুকাইয়া আপুর কাছ থেকে সায়রা আপুকে নিচে যাবার জন্য নিতে আসলাম। ওনার এই অবস্থা দেখে আমরা চমকে উঠলাম। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, সায়রা আপু কি হয়েছে? এভাবে কেন বসে আছো? রেডি হওনি কেন? সব এলোমেলো কেন তোমার? সায়রা আপু ডুকরে কেঁদে উঠলেন, আমি যাব না অনু। তোমাদের বাড়ির এই সভ্য মানুষদের মাঝে আমার মতো অসভ্য মেয়ের জায়গা নেই। নিজম আপু অবাক হয়ে বলল, এসব কি বলছো সায়রা আপু? উঠো তো। আমি যাব না। যখন যে পারবে অপমান করবে। এ বাড়িতে দুদিনের জন্য বেড়াতে এসেছিলাম বলে কি আমার মান সম্মান নেই? ওই অভদ্র লোকটা নিজেকে মনে করে কি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি কি সূর্য ভাইয়ের কথা বলছো? ও ছাড়া আর কে আছে এই বাড়িতে? জঘন্য একটা লোক। আচ্ছা তোমরাই বলো, আমার এই ড্রেস খারাপ খারাপ কি আছে? আমি শান্ত গলায় বললাম, খারাপ কিছু নেই আপু, তবে এই এলাকায় মানুষজন এটা ভালো চোখে দেখবে না। আমেরিকায় তুমি যেভাবে চলতে, এখানে সেটা চলবে না। কিছু লম্পট পুরুষ তোমাকে চোখ দিয়ে গিলে খাবে, সকালের মতো। কিছু মহিলা পাশে দাঁড়িয়ে জঘন্য সব কথা শোনাবে। সূর্য ভাই হয়তো তোমাকে এসব থেকে বাঁচাতে ওভাবে বলেছেন। তিনি একটু বেশিই রাগী, তবে মানুষ খারাপ নন। সায়রা আপু চুপচাপ বসে রইলেন। আমি পরিস্থিতি সামলাতে বললাম, আচ্ছা যা হয়েছে হয়েছে। এবার তোমাকে আমাদের বাঙালি মেয়েদের মতো শাড়ি পরিয়ে দিই। এবার আর না করো না প্লিজ, নিচে সবাই অপেক্ষা করছে। দাদু রাগ করবেন। সায়রা আপু নাক মুছে সম্মতি দিলেন। আমি আলমারি থেকে আমার সেই প্রিয় পিঙ্ক কালারের শাড়িটা বের করে এনে নিজম আপুর হাতে দিয়ে তাকে পরিয়ে দেওয়ার জন্য। নিজম আপু অবাক হয়ে বলল, কাল না সূর্য ভাইয়া তোর ওড়না সায়রা আপুকে দিয়ে দেখে তুমি কান্নাকাটি করলি, আজ নিজে থেকেই নিজের পছন্দের শাড়ি দিয়ে দিলি? আমি ম্লান হেসে বলেছিলাম, কখনো কখনো পছন্দের জিনিস অন্যকে দিয়ে নিজেও খুশি হওয়া যায় আপু। আর শাড়ি পরলে দাদুও খুশি হবেন। নিজুম আপু মাথা নেড়ে বলল, তোকে বোঝা দায়। বর্তমান অতীতের ভাবনার ইতি টানলাম এক শব্দে। মেজম আপু হঠাৎ দরজার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন। আমি ওর দিকে তাকাতেই ও বলল, অনু আমার মনে হয় ভাইয়া তোকেও ভালোবাসে। কথা শেষ না করেই ওর মুখে চেপে ধরে দ্রুত চলে গেল। আমি জানতাম ওর পেটের মধ্যে কিছু একটা গুড়গুড় করছে, যা বলতে এসেও বলতে পারল না।
আমার প্যাকিং প্রায় শেষ হয়ে গেছে। কাল সকালে যত দ্রুত এই বাড়ি ছেড়ে হোস্টেলে চলে যাব। কিন্তু পেটের খিদের ইঁদুর দৌড় দৌড় বেড়াচ্ছে। অলস পায়ে নিচে নেমে ফ্রিজ থেকে একটা আপেল বের করে নিলাম। কিন্তু রান্নাঘর আর ডাইনিং টেবিল খুঁজে কোথাও একটা ছুরি পেলাম না। অগত্যা কুলসুম খালাকে ডাকলাম। খালা যা বলতেন খালা যা বলতেন তাতে আমার আকাশ থেকে পড়ার দশা। খালা বললেন, আইসকা আর এই বাড়িতে ছুরি ব্লেড কুইজা পাইবা না আম্মা। আমি অবাক হয়ে বললাম, মানে? তোমার হাসপাতাল থেকে নিয়ে আসার দিন সূর্য বাবাই পাগলের মতো সারা বাড়ির তছনছ করছে। কুয়াই থেকে জানি অত রাগ আইলো তার। বাড়ির সদ্যা যত ছুরি কাছি আর ব্লেড আসিল সব কুইজা কুইজা ওখানে জোর করলো। তারপর সেগুলা কই নিয়া ফালাইয়া দিয়া আইছে আল্লাহই জানে। এই বাড়িতে অহন দাঁড়ালো কিছু রাখা একেবারে নিষেধ কইরা দিছে সে। আমি বোকা বনে গিয়ে অবাক প্রশ্ন করলাম, কেন খালা, এমন পাগলামির মানে কি? কুলসুম খালা এদিকে ওদিকে তাকিয়ে গলা নামিয়ে রহস্যময় ভঙ্গিতে বললেন, কারণ জিজ্ঞাসা কি হইব কারণ জিগায় কি হইব? তুমি তুমি করসালাডা কি মনে আছে? তারপর আমাগো সূর্য বাবার মতিগতি ভূষণ বড় দায়। খালি খইল এই বাড়িতে দাঁড়ালো কিছু তখন যাইব না। যদি কারোর হাত খাটে বা কেউ নিজের নিয়ে কোনো পাগলামি করে তবে তাহার হাড়গোড় আস্থা রাখবো না সে। কারে উদ্দেশ্য করে এই কথা কইছে সেইটা তো তুমি ভালো জানো। আমি ম্লান হাসলাম। কালা আবারও বললেন, তুমি যা করলা তাতে সবার কলিজা শুকাইয়া দিছ। হাত কাটছো ছুরি দিয়া, হেই ডরে সূর্য বাবা সব সরাইয়া যাতে তুমি আর কখনো ছুরি আশেপাশে না পাও। আমি তাচ্ছিল্যের সরে বললাম, আচ্ছা, কেউ যদি হাত কাটতে চায় তবে কি শুধু ছুরিই লাগে? বাড়ির সব ছুরি ফেলে দিলে কি হবে? কাজ আছে। আবার নতুন করে কিনে এনে সেগুলো কি আমি ব্যবহার করতে পারবো না? খালা আঁতকে উঠে আমার মুখ চেপে মুখে হাত দিয়ে চাপা দিলেন। আস্তাগফিরুল্লাহ, এইসব আর একবারও মুখে আনবা না। এইসব কথা সূর্য বাবাই শুনলে তোমার কপালে দুঃখ আছে আম্মা। হ্যাঁ, এখন বাঘের মতো ক্যাপা আছে। আমি ভয় পাই নাকি তাকে? এখন আমি এক আপেল এই আপেলটা কাটবো কি দিয়ে? বাড়ির সবাই খাটাখাটি করে কি দিয়ে? খালা বলল, সব বটি দিয়া কাটে অহন, দেও আমি কাইটা দেই। লাগবে না। আমি জেদ করে আপেলটা দাঁত দিয়ে কামড়ে খেতে শুরু করলাম। লোকটা আসলেই আজব। সেদিন রাতে নিজের ঘর থেকে বের করে দিল, সাথে কত কথা শুনিয়ে দিল। তখন তো দয়া হয়নি, অথচ বজ্জাত লোকটা এখানে বসে ছুরি সরানোর নাটক করছে। খালা আমার দিকে মায়াবী চোখে তাকিয়ে বললেন, কেমনে এমনটা করলা আম্মা? একবারও কি আমাগো কথা মাথায় মনে পড়ে নাই তখন? চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে একটা তিক্ত হাসি ফুটে উঠল। নিজের ওপর চরম অবজ্ঞা থেকেই বললাম, ওই যে একটা বাক্য আছে না, আমি বড়ই নাদান, স্রষ্টা ছেড়ে পড়েছি, তার সৃষ্টিপ্রেমে সে ধ্বংসপ্রেম, পরকাল ইহকাল রয়েছে থেমে। গলার স্বরটা কাঁপছিল আমার। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানো খালা, যাকে ভালোবাসার পরিণাম শুধুই শূন্যতা তাকে ভালোবেসে ফেলাটাই হয়তো নিয়তির সবচেয়ে বড় পরিহাস। আমি আজ সেই নিষিদ্ধ মায়ার বন্দী। যে আগুনের প্রতি শিখা আমাকে দগ্ধ করে, অথচ আমি সেই দহনেই নিজেকে সঁপে দিয়েছি। এ এক অসহ্যকর সুন্দর যন্ত্রণা। আমার কথা শুনে খালা হঠাৎ আমাকে জড়িয়ে ধরে ফুঁফিয়ে উঠলেন। বললেন, এমন কথা কইও না আম্মা। আমার সূর্য বাবা তোমাকে অনেক ভালোবাসে, শুধু মুখে কয় না। নাইলে তোমারে এইভাবে অজ্ঞান দেখা সে যা করছিল তা যদি তুমি নিজের চোখে দেখতা। আমাকেও কাউরে তোমারে একটু ছুঁইতেও দেয় নাই, এমনকি তোমার আব্বারেও না। সে কি পাগলামি! তুমি সইলা গেলে হ্যাঁ কি করব একবার ভাবো আম্মা। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, এই জায়গায় আমি না হয়ে অন্য কেউ হলেও এই পাগলামিটা এমনই হতো খালা। তিনি এমনই মানুষ, সবাইকে আগলে রাখতে জানেন। খালা আমার হাত ধরে মিনতি করলেন, আম্মা যাইও না তুমি। তুমি গেলে এই বাড়িটা ফাঁকা হইয়া যাইব। আমি তোমার জন্য সারা দিন রানমু, তুমি যা খাইতে চাও সব দিমু। তুমি তো কিছুই খাইতে পারো না, শুকাইয়া গেছো কত, শরীর দিয়া কত রক্ত গেছে তোমার মনে নাই? সূর্য বাবা পাগলের মতো তোমার লইয়া নেগেটিভ গ্রুপের রক্ত খুঁজা আনছিল সেই দিন।
কালার কথায় আমার মন বাঁধ ভেঙে গেল। নিজের কান্না আর আঁকতে রাখতে পারলাম না। তড়িঘড়ি করে খালার কাছ থেকে ছুটে নিজের ঘরে চলে আসলাম। সিঁড়ি দিয়ে উপরে আসতেই বড় মা ঘর থেকে ঝগড়ার শব্দ কানে এলো। বড় মা আজ প্রথমবার বড় ছাত্রর সাথে তর্ক করছেন, আর তার কারণটা আমি। আমাকে কেন হোস্টেলে পাঠানো হচ্ছে এটা নিয়ে বড় মা ভীষণ ক্ষিপ্ত। বড় ছাত্র বলছেন, আহা, ও কয়েকদিনের জন্যই তো যাচ্ছে, আবার ফিরে আসবে। ওখানে মন না বসলে তখন দেখা যাবে। বড় মা তবুও রাজি হলেন না। শেষ পর্যন্ত বড় ছাত্রই হয়তো হার মানলেন। আমি জানতাম এটাই হবে। বড় মা মুখে যাই বলুন, আমাকে না দেখে তিনি থাকতেই পারতেন না। কিন্তু সবার এই অবহেলা আমি আর সহ্য করতে পারছি না। তার উপর সূর্য ভাইয়াকে প্রতিদিন চোখের সামনে দেখা, নিজেকে সামলানো বড্ড কঠিন। যদি সত্যি আমাদের ডিভোর্স হয়ে যায় আর তিনি সায়রা আপুকে বিয়ে করেন, তবে আমি বেঁচে থেকেও লাশ হয়ে থাকবো। তার চেয়ে আগেই নিজেকে শক্ত করা উচিত, পাথর হয়ে যাওয়া উচিত। দাদুর ঘরে গিয়ে টোকা দিতে ভেতর থেকে সাড়া এলো। দাদু হাতে চশমা লাগিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা পড়ছিলেন। বইটা তিনি আগেও অনেকবার পড়েছেন, তবুও কেন জানি আজও গভীর মনোযোগ দিয়ে প্রতিটা শব্দ দেখছেন। তবে আজ আমার মনে হলো বইয়ের কুসুম আর শশীর সেই অসমাপ্ত ভালোবাসার পরিণতি যেন আমি আমার জীবনেই দেখছি। কুসুমের সব মায়া যেমন একসময় উঠে গিয়েছিল, শশীর জীবনে যেমন শূন্য হয়ে গিয়েছিল, আমাদের পরিণত কি তেমনই হবে? সূর্যবাই কি শশীর মতো কোনো এক অদৃশ্য ভালোবাসার মায়ায় বন্দী হয়ে আমায় দূরে সরিয়ে দিচ্ছেন? আচ্ছা, কুসুমের মতো কি আমিও কোনো একদিন অন্য কারোর হয়ে অন্য সংসারে চলে যাব? সূর্যবাইও কি একদিন শশীর মতো সেই দহন বেয়ে বেড়াবেন? ভাবনার মাঝে দাদু বললেন, কি রে দাদু ভাই, এখনো ঘুমাওনি? কিছু বলবে? হুম দাদু, আমি আমি তো কাল হোস্টেলেই চলে যাব, তাই প্যাকিং শেষ করেছি, কাল সকালে বের হব। দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন, একটু বেশি তাড়াহুড়ো করছো না দাদু ভাই? এবারের কোনো মেয়ে কখনো হোস্টেলে থাকিনি, তুমিই প্রথম। আমি তিক্ত স্বরে বললাম, খানবাড়ির কোনো মেয়ে তো আমার মতো কখনো অপয়াও হয়নি দাদু। দাদু আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, ছি, এসব কি বলছো? তুমি কেন অপয়া হবে? তুমি তো এই বাড়ির সবচেয়ে বড় আশীর্বাদ, আমাদের সুখ, আমাদের গর্ব। তোমার হাসি দেখার জন্যই তো এতটা এতটা বছর বেঁচে আছি। আমি ডুকরে কেঁদে উঠলাম। আমি সহ্য করতে পারছিলাম না দাদু, প্লিজ আমাকে যেতে দাও। বাড়ির সবাই আমার সাথে আগের মতো করে কথা বলে না। সবার নজর যেন আমাকে বারবার মনে করিয়ে দেয় যে আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমি তো শুধু তোমার কাছে মনের কথাটা বলেছিলাম দাদু, আমি তো কোনো দোষ করিনি। আমি কেন জন্মের পর থেকে শাস্তি পাচ্ছি? মানুষ নাকি পাপের শাস্তি পায়, তাহলে আমি কোনো মায়ের গর্ভ থেকে এক অভিশপ্ত শাস্তি হয়ে পৃথিবীতে আসলাম? দয়া করে আমাকে এখান থেকে যেতে দাও দাদু, না হলে আমি শেষ হয়ে যাব। পড়াশোনাতেও মন দিতে পারছি না আমি। দাদু আমার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বললেন, ঠিক আছে, ঠিক আছে আমার লক্ষ্মী দাদু ভাই, কান্না বন্ধ করো। এভাবে কাঁদলে আমারও যে বড় কষ্ট হয়। তুমি যদি হোস্টেলে থেকে শান্তিতে থাকতে পারো, তবে আমি কাল সকালেই তোমাকে সেখানে পাঠিয়ে দেব। বড় মা বড় চাচ্চুকে মানা করেছিলেন, মনে হয় চাচ্চু তাতে সম্মতি দিয়েছে। দাদু আশ্বস্ত করে বললেন, আমি সব ম্যানেজ করে দেব, তুমি নিশ্চিন্তে থাকো। মাথা নাড়িয়ে দাদু থেকে বিদায় নিয়ে নিজের ঘরে ফিরে আসতে চোখে পড়ল আমার বিছানার উপর আয়েশ করে বসে আছে সে আদুরে বিড়াল ছানাটা। অন্যদিন হলে বয়সের অপরিপক্ক আবেগে হয়তো ওকে বুকে জড়িয়ে ধরতাম। সূর্যবাইয়ের কোল থেকে এসেছে বলে ওর গায়ের লোমে লেগে থাকা সেই ছেনা ঘ্রাণটুকু নিজের গায়ে মেখে নিতাম। কিন্তু এখন আর সেই হৃদয়ে ঝড় তোলা পাগলামিগুলো নেই। ধীর পায়ে বিড়ালটার কাছে গিয়ে ওর গায়ে হাত দিতে ওর একদম গলে কাদা হয়ে শরীর এলিয়ে দিল, যেন বলছে, আমায় আরো একটু আদর দাও। নিজের অজান্তে ঠোঁটের হাসি ফুটে উঠল। আমি বিড়ালটাকে উদ্দেশ্য করে ফিস ফিস করে বললাম, আমি কাল চলে যাব রে। এই ঘরটায় তুই কাল থেকে একদম একা একা আছিস। তবে একটা শর্ত, তুই এই হিটলার সূর্য ভাইয়ের আশেপাশেও যাবি না। এখন হয়তো খুব আদর পাবি, কিন্তু আমার মতো তোকেও একদিন দূরে চুরে ফেলে দিবে সে। তখন ভীষণ কষ্ট হবে রে, যেমন আমার হচ্ছে। বুক পেটে কান্না আসছে, কিন্তু দেখ আমি খাটতে পারছি না, কারণ আমি চাইলেই তো আর কেঁদে সব পেয়ে যাব না।
দীর্ঘশ্বাস ফেললাম, বললাম, আচ্ছা শোন, আমাকে মিস করিস কিন্তু ভীষণভাবে মনে রাখবি আমায়, কারণ এই বাড়িতে আমাকে মনে রাখার মতো তো আর কেউ নেই। তুই না হয় মনে রাখলি। কথাটা শেষ করতে পেছনে কারো উপস্থিতি উষ্ণতা অনুভব করলাম। কেউ একজন ঠিক আমার পেছনে এসে দাঁড়িয়েছে, তার শরীরের তপ্ত শ্বাস আমার গাড়ে অবধি পৌঁছে যাচ্ছে। শরীরের সেই পরিচিত উষ্ণতা জানান যেতে তিনি এসেছেন। ভয়ে আর আপিসে আমার নড়াচড়া করার ক্ষমতা যেন লোপ পেল। খুব নিচু স্বরে এক গম্ভীর কণ্ঠস্বর কানে এলো, বলেছিলাম না আমার জীবন আর আমার জিনিসের সবকিছু থেকে দূরে থাকবি? বুকের ভিতরটা তখন করফর করে করছে। নিজেকে কোনো মতে সামলে নিয়ে না তাকিয়েই বললাম, আমি আপনার ঘর কিংবা আপনার জিনিসের কাছে যাইনি, বরং আপনি আর আপনার বিড়াল আমার ঘরে আমার কাছে এসেছেন। বলে এক ঝাটকায় পিছনে ফিরে গেলাম, আর অমনি তার বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেয়ে ছিটকে বিছানায় বসে পড়লাম। সূর্য ভাইয়া নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বললেন, এই শরীরে এত তেজ আসে কোথার থেকে? একটা সামান্য ধাক্কা খেয়ে সোজা বিছানায় শটান। তিনি আমার গোছানো ব্যাগ আর প্যাকিং এর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকালেন। এসব কি? তোকে হোস্টেলে যাওয়ার পারমিশন কে দিয়েছে? আমি জেদ ধরে বললাম, দাদু সহ এই বাড়ির সবাই দিয়েছে। সে দুহাত পকেটে ঢুকিয়ে কাঁধ জারা দিয়ে বলল, আমি তো দেইনি। আর আমার পারমিশন ছাড়া তোর এক পাও নড়ার ক্ষমতা নেই। 1 ঘন্টার মধ্যে এই ব্যাগপত্র সব আগের জায়গায় চলে যাওয়া চাই। আমি তেড়ে উঠলাম, আপনার কথাই সব হবে নাকি? আপনি কি আমাকে নিজের দাসী মনে করেন? যখন যা বলবেন আমি তাই মাথা পেতে নেব? সূর্য ভাইয়া এক কদম এগিয়ে এলেন, গলা নিচু নিচু করে বললেন, এত তেজ পাস কোথা থেকে? নিজেকে খুব বড় দেখাচ্ছিস তাই না? খুব ম্যাচিওর হয়ে গেছিস। অবশ্যই আমি বড় হয়ে গেছি, নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার মতো যথেষ্ট ম্যাচিউরিটি আমার আছে। সূর্য ভাইয়ের ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল, এমন এক মরণাতুর হাসি হাসলেন যাতে কারো জান কোরবান হয়ে যেতে পারে। তিনি আরো খানিকটা ঝুঁকিয়ে এসে ফিসফিসিয়ে বললেন, জানিস বিবাহিত মেয়েরা বেশি ম্যাচুরিটি দেখাতে গেলে কি হয়? তার রহস্যময় কথা আমি কৌতূহলী হয়ে বোকার মতো জিজ্ঞাসা করে বসলাম, কি হয়? সূর্যপায়ের ঠোঁটের কোণে শয়তানি হাসির মেলা বসেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন, তারপর চলে যেতে যেতে পাশ কাটিয়ে বললেন, খুব তাড়াতাড়ি এক বাচ্চার মা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পানি খেতে খেতে ওখান থেকে যাচ্ছিলেন বড় চাচ্চু। ছেলের মুখে এমন বিস্ফোরক কথা শুনে তিনি সামলাতে পারলেন না, মুখের সব পানি ফর ফরফর করে সামনে ছিটিয়ে দিলেন। সূর্যভাই একবার চরম বিরক্তি নিয়ে বাবার দিকে তাকালেন, তারপর বাবলেশহীন মুখে গটগট করে চলে গেলেন। আর আমি পাথরের মতো জমে দাঁড়িয়ে রইলাম। আসলে এখানে আমার রিয়াকশনটা ঠিক কি হওয়া উচিত সেটাই বুঝে উঠতে পারলাম না। আমি জানি চাচ্চু মূলত বড় মার সিদ্ধান্ত জানাতে এসেছিলেন যে তিনি আমায় হোস্টেলে দিতে রাজি নন, কিন্তু সূর্যর কথা শুনে তিনি সব ভুলে গেলেন। একবার সূর্য ভাইয়ের যাওয়ার দিকে আর একবার আমার দিকে তাকিয়ে চাচ্চু যেদিক থেকে এসেছিলেন সেদিকেই হাঁটা দিলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে দিয়ে বিছানার দফ করে বসে পড়লাম। আমার কান গলা সবখান যেন আগুনের মতো গরম হচ্ছে। সে তো বিবাহিত মেয়ের কথা বলেছে, আমিও তো বিবাহিত, কিন্তু আমার বিয়ের তো কোনো মানেই তো নেই। বড্ড তৃষ্ণা পেয়েছে। সাধারণ পানিতে হবে না, একদম বরফ মেটানো ঠান্ডা পানি লাগবে। তড়িঘড়ি করে দরজার দিকে গেলাম, কিন্তু হায় আল্লাহ, একই বিপদ! আমি ভিতরে থেকে দরজা বন্ধ করেছিলাম, এখন হাজার চেষ্টাতেও দরজা খুলছে না কেন? এটা এটা কেন কোনোভাবে জ্যাম হয়ে গেল? আজ সবকিছু কেমন যেন বড্ড অদ্ভুত লাগছে। সবচেয়ে বেশি সূর্য ভাইয়ের আচরণ। তার এমন অদ্ভুত আচরণ চোখের সামনে ভেসে উঠল রোকেয়া আপুর বিয়ের রাতের সেই স্মৃতি। সেই রাতেও তিনি এমন সব অদ্ভুত আচরণ করেছিলেন, এবং সেই রাতেই জীবনের প্রথমবার তিনি আমাকে ভুল বুঝে সবার সামনে আমার সাথে জঘন্য ব্যবহার করেছিলেন। আর আমি অভিমানে নিজের মৃত্যুর পায়তারায় পরোয়ায় পরোয়ানায় সই করেছিলাম। সেদিন প্রথমবার সূর্য ভাইয়ের এক অদ্ভুত আচরণের সাক্ষী হয়েছিলাম। রুকায়া আপুর এঙ্গেজমেন্টের সেই রাত নিজেকে আমি তিল তিল করে সাজিয়েছিলাম শুধু তার মুখে একটু প্রশংসা শোনার আশায়।
আমি, নিজুম আপু আর সায়রা আপু তিনজন যখন শাড়ি পরে রাজকীয় ভঙ্গিতে সিঁড়ি বেয়ে নিচে নামেছিলাম, ড্রয়িং রুমে উপস্থিত সবার চোখ যেন আমার ওপর আটকে গেল। বড়দের নজর এড়াতে বড় মা এগিয়ে এসে আমাদের চোখের কোণে আঙ্গুল টিকিয়ে কাজলের টিপ দিয়ে দিলেন। বিড়বিড় করে দোয়া পরে ফু দিলেন। ছোট চাচ্চু তো রীতিমতো পকেট থেকে টাকা বের করে আমাদের মাথার উপর দিয়ে গড়িয়ে শ্রদ্ধা করলেন। সবার নজর আমাদের উপরে থাকলেও আমার অবাধ্য চোখ দুটো তখন কেবল একজনকেই খুঁজছিল, যার আর আর তখন যাকে খুঁজে পেল তখন আমার নিজেরই নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। সাদা দবদবে পাঞ্জাবিতে সূর্য ভাইয়াকে সেদিন কি যে মোহনীয় লাগছিল। সিল্কি চুলগুলো নিখুঁতভাবে সেট করা, ফর্সা কবজিতে কালো বেল্টের একটা দামি শাড়ি, দামি ঘড়ি, সব মিলিয়ে তার সে বলিষ্ঠ অবয়ব আর ঠোঁটের কোণে ঝুলে থাকা অমায়িক হাসিটা দেখে মুহূর্তে আমার হৃদয় তোলপাড়। ওফ, কি মারাত্মক সৌন্দর্যে দেখাচ্ছিল তাকে! কোনো পুরুষের বর্ণনা দিয়ে যদি মেয়েদের ক্রাশ খেতে বাধ্য করতে হয়, তবে সেদিন সূর্যবাইয়ের তার শ্রেষ্ঠ উদাহরণ। অথচ লোকটা একবার আমার দিকে তাকালো না। কেন জানি মনে হচ্ছিল তিনি ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে নিজের ভেতরে কোনো এক কোনো এক অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার আপ্রাণ চেষ্টা করছেন। অথচ আমি নির্লজ্জের মতো ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়েছিলাম। আমার ভিতর আমার মনের ভেতরটা ঈর্ষায় জ্বলে পড়ে কাক কাঁদছিল। কারণ হলের অধিকাংশ মেয়ের নজর তখন আমার সূর্য ভাইয়ের উপর। তিনি যেদিকে পা বাড়াচ্ছিলেন, মেয়েদের চোখের কোণের মণিগুলো সেদিকেই রিবলিং রিবলিং চেয়ারের মতো ঘুরছিল। মনে হচ্ছিল ওরা যেন চোখ দিয়ে আমার প্রিয় মানুষটাকে ঘিলে খাচ্ছে। নিজে ইচ্ছা করছিল ছুটে গিয়ে হলের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলি, এই লোকটা আমার ব্যক্তিগত সম্পত্তি, খবরদার কেউ ওনার দিকে বলেও চোখ তুলে তাকাবে না। তাই সাবধান কোকোমণিরা। কিন্তু সেই অদম্য ইচ্ছাটাকে সজোরে দমন করলাম। মনে মনে ভাবলাম, ভবিষ্যতে যখন উনি আমার হবেন, তখন ওনাকে সিন্ধুকে ভরে রাখবো, মাঝে মাঝে বের করে শুধু নিচে দেখবো, তারপর আবার লুকিয়ে রাখবো জগতের আড়ালে। সায়রা আপু দূর থেকে সূর্য ভাইয়াকে দেখে বিরক্তির মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে গেলেন। ভাইয়ার চোখে সেটা এড়ালো না। তবে তিনি তখন ব্যস্ত ছিলেন তার সেই বিটকেল বাহিনী নিয়ে। সা- সায়েম, রাফাত, ইমন, আসলাম আর ইশতিয়াক ভাইয়া সবাই তার ছোটবেলার বন্ধু। মঞ্চের উপর রুকায়া আপু আর তানবীর ভাইয়া পাশাপাশি বসে আছেন। ফটোগ্রাফাররা তাদের ঘিরে ফ্ল্যাশ ছুটছিল। আমারও খুব ইচ্ছে ছিল ওখানে গিয়ে পোস্ট দেওয়ার, কিন্তু সূর্য ভাইয়া আগের রাতেই কড়া নির্দেশ দিয়েছিলেন, খবরদার অনু, তোকে যেন ফটোগ্রাফারদের ত্রিসীমানায় না দেখি। ছবি তোলার হলে নিজুম্বা রিজানকে দিয়ে নিজের ফোনে তুলবি, মনে থাকে যেন। তার প্রতিটি আদেশ অক্ষরে অক্ষরে পালন করা আমার মজ্জগাত অভ্যাস। তাই সেদিনও সেই নিষেধের বাইরে গেলাম না। ছবি তোলার শখ বিসর্জন দিয়ে দূরেই রইলাম। ইশতিয়াক ভাইয়া তার বড় ভাইয়ের তানভীর ভাই পাশে পাহারাদারের মতো দাঁড়িয়ে সাহস জোগাচ্ছিলেন। বন্ধুদের আড্ডায় আড্ডায় আসতে পারছে না বলে তার মুখটা গম্ভীর। তার শয়তান বন্ধুগুলো তাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ মজা নিচ্ছিল। ব্যাপারটা দেখে বেশ মজাই লাগছিল। নিজম আপু গিয়ে রুকাইয়া আপুর পাশে দাঁড়িয়েছে, কিন্তু লক্ষ্য করেছিলাম রুকাইয়া আপুর মুখটা ভীষণ গম্ভীর। বিয়ের কথা ওঠার দিন থেকে আপু কেন জানি এমন তমতমে হয়ে গিয়েছে। অন্যদিকে সায়াম ভাইয়া তো যথারীতি পচা চোখের কথা জোকসের জুড়ি কোলে বসেছেন। দাঁত কেলিয়ে বললেন, মামা একটা জোক শোন, ধর একটা গরু মই দিয়ে গাছে উঠলো। গাছ তার সব পাতা খেয়ে সাবার করলো, কিন্তু পাতা শেষ হওয়ার পরও গরুটার নিচে নামলো না। বলতো কেন? সবাই কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কেন? সায়াম ভাইয়া তার 32 হাতে দাঁত বের করে হাসতে হাসতে বললেন, কারণ ওটা গল্প ছিল। গল্পের গরুই তো গাছে ওঠে, নিচে তো আর নামে না। ওনার নিজের জোকসে উনি নিজেই হেসে গড়াগড়ি খাচ্ছিলেন। আসলাম ভাই বিরক্ত হয়ে বললেন, মামা তোর দোহাই লাগে, আর মুখ খুলিস না, করলে আবর্জনা বের হয়। সূর্য ভাইয়া মৃদু হাসছিলেন। রাহাত ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিলেন। সূর্য ভাই তার খাতে হাত রেখে বললেন, কিরে রাফাত, তুই এমন মুখ বার করে আছিস কেন?
রাফাত ভাইয়া আফসোসের সুরে বললেন, আর বলিস না, বাড়ি থেকে মেয়ে খুঁজছে বিয়ের জন্য। এই জাঁকজমক দেখে আমার তো এখন এখন দেখি মাথা ঘুরছে। বিয়ে করলে না জানি কত খরচ হবে। আসলাম ভাই ফোরন কাটলেন, শালা কিপটা, মেয়ের খবর নাই, খরচের চিন্তাই শেষ। রাফাত হাসতে হাসতে বলল, টাকা থাকলে মেয়ে মেয়ে রকেট করে আসবে মামা, টেনশন নাই। তাই নাকি জানবু? টাকা থাকলে তো রকেট করে মেয়ে আসবে, কিন্তু তোর মাথায় তো চুল নেই, রকেট নামবে কেমনে, নামবে কোথায়? সকলে একসাথে হেসে উঠল। এরই মধ্যে ইশতিয়াক ভাইয়া কোনো মতে তার ভাইয়াকে একা রেখে বন্ধুদের দিকে এগিয়ে এলেন। তবে তার নজর ছিল অন্য কোথাও, কাউকে হন্য হয়ে খুঁজছিলেন তিনি। সূর্য ভাই ব্রুকোজকে জিজ্ঞাসা করলেন, কি করছিস আমাকে বল। ইশতিয়াক ভাই একটু ঘাবড়ে গিয়ে বললেন, আরে না কিছু না, জাস্ট দেখছিলাম সাজানোটা অনেক সুন্দর হয়েছে। সূর্য ভাই এবার বেশ ভাব নিয়ে বললেন, দায়িত্ব ঘাড় ছিল, দেখতে হবে না? সায়রা আপু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন আর হাসছিলেন। সূর্য ভাইয়ের মনে হলো তখন সায়রা আপুকে ওভাবে ধমক দেওয়া ঠিক হয়নি। মেয়েরা যাই পড়ুক, বোঝানোটা অন্যভাবে বোঝানোটা অন্যভাবে হতে পারত। অনুতপ্ত হয়ে বন্ধুদের আসি বলে তিনি সায়রা আপুর দিকে এগিয়ে গেলেন। সায়রা আপু সূর্য ভাইয়াকে দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে চাইলে ভাইয়া বলে উঠলেন, সরি মিস আমেরিকা, আসলে অমন পোশাকে একজন নারীকে দেখে আমার মনে সম্মান জাগে না। নারী যখন সে নিজেকে দামি মনে করে, আগলে রাখে, পুরুষের সামনে নিজেকে পণ্য বানায় না, তাই হয়তো কিছু রূঢ় কথা বলে ফেলেছিলাম। সায়রা আপু প্রথমে সূর্য ভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করলেন, তারপর তার এমন সহজ স্বীকারোক্তিতে কিছুটা দমে গেলেন। সায়রা আপু বললেন, সরি অ্যাকসেপ্টেড, শুধুমাত্র অনু আপনার ব্যাপারে ওকালতি করছিল বলেই কথা বলছি, না হলে বলতাম না। তবে তখন এভাবে না বললে ভালোভাবে বললেও পারতেন। সূর্য ভাই হাসলেন, দুঃখিত, নেক্সট টাইম থেকে বুঝিয়ে বলবো। বাই দা ওয়ে, আপনাকে শাড়িতে সুন্দর লাগছে। সায়রা আপু ব্রুকুসকে বললেন, "শু- শুধু সুন্দর, কথা শোনানোর সময় তো কথায় খই ফুটে, আর প্রশংসার সময় এতটুকু, বড্ড ক্ষিপ্টে আপনি মিস্টার। সূর্য ভাই এবার অট্ট হাসি হেসে বললেন, ঠিক আছে, আপনাকে অপসরার মতো লাগছে মিস আমেরিকা। সায়রা আপু কিলকিল করে হেসে উঠলেন। ঠিক সেই মুহূর্তে আমি এক প্রকার ছুটে এসে তাদের মাঝখানে দাঁড়ালাম। বুকের ভিতরটা কেন জানি অজানা এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। সূর্য ভাইয়ের মুখে অন্য কোনো মেয়ের প্রশংসা, অসহ্য একটা তীব্র দহন যেন কলিজা পুড়ে দিচ্ছে। আমি সূর্য ভাইয়ের চোখের দিকে তাকিয়ে জেদ মেশানো গলায় বললাম, সূর্য ভাই, আমি শাড়ি পরলাম, অথচ তুমি একবারও বললেন না আমাকে কেমন লাগছে। সূর্য ভাই আমার দিকে তাকালেন না, দৃষ্টি অন্যদিকে রেখে খুব নির্লিপ্ত স্বরে বললেন, সুন্দর লাগছে। আমি গাল ফুলিয়ে বললাম, শুধু সুন্দর? তিনি একটা গম্ভীর দীর্ঘশ্বাস ছিলেন। একবার মাত্র আমার চোখের দিকে তাকালেন, সে অদ্ভুত চাহনি পরক্ষণে সরিয়ে নিয়ে ধরা গলায় বললেন, চাঁদের মতো সুন্দর লাগছে। তার এই ছোট্ট প্রশংসাটুকুতেই আমার সব রাগ পানি হয়ে গেল। লজ্জায় মুখ নামিয়ে আমি মুচকি হাসলাম। এমন সময় পেছন থেকে তন্নি আর মিথিলা আমার ডাকতে শুরু করলো। একরাশ বিরক্তি নিয়ে আমি সেদিকে পা বাড়ালাম, কিন্তু যাওয়ার সময় কানে এলো সায়রা আপুর সেই বাঁকা প্রশ্ন। সায়রা আপু টিপ্পনি কেটে বললেন, চাঁদের মতো কাকে বললেন, অনুকে নাকি অন্য কাউকে? কারণ আপনার চোখ তো অন্য দেখেছিল। সূর্যভাই এবার এক অদ্ভুত রহস্যময় হাসি হাসলেন। গভীর এক অনুভূতির রেশ টেনে বললেন, ভয়ঙ্কর সুন্দর কোনো কিছুর দিকে তাকাতে নেই, চোখের সাথে সাথে হৃদয়ের জলছানোর সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সায়রা আপু ব্রুকুসকে তাকিয়ে রইলেন। কথাটা রূঢ় অর্থ হয়তো বোধগম্য হয়নি। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মানে? সূর্যপায়া এবার বেশ রসিকতা আর মুগ্ধতা মিশিয়ে বললেন, আপনি একজন বাধ্য মেয়ে বললাম, আর আপনি শাড়ি পরে ফেললেন। রূপবতী তো জানতামই, এখন দেখছি বুদ্ধিমতী হতেও চাইছেন। তবে সবকিছু বুঝতে নেই, শাড়িতে আজ আপনাকে পূর্ণাঙ্গ নারী লাগছে। বহু পুরুষ অলরেডি আপনার প্রেমে পড়ে গেছে। কয়েক বছর আগে এলে হয়তো আমিও পড়ে যেতাম। সায়রা আপু ঠোঁট উল্টে বললেন, বাঙালির ফ্লার্টিংয়ে ওস্তাদ, সেটা মমের কাছে শুনেছিলাম, আজ চোখে দেখলাম। সূর্যবাই হেসে ফেললেন, এটা কোনোভাবেই ফ্লার্টিং না,
সুন্দরকে সুন্দর বলা সৎ সাহস মাত্র। আমি তন্নি আর মিথিলার সাথে দাঁড়িয়ে গল্প করলেও আমার প্রাণ পাখিটা চটপট করছিল যেন সূর্যবাইয়ের আশেপাশে। ওনার অভাবে কথা বলতে দেখে আমার ভেতরটা জলে খা হয়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল ও এখনই এখনই এই আসর ছেড়ে কোথাও চলে যায়। আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করলাম এঙ্গেজমেন্ট শেষ হলে বাইরে কোথাও ঘুরতে যাব। এদিকে আংটি বদলের অনুষ্ঠান শুরু হলো, চারিদিকে হই হুল্লোড়। বাড়ির সবাই মিলে সূর্যবাইকে গান গাওয়ার জন্য জোরাজুরি শুরু করলো। তিনি প্রথমে রাজি না হলেও শেষমেশ গিটার হাতে তুলে নিলেন। সাদা পাঞ্জাবিতে তার ওই রাজকীয় লুক আর হাতে গিটার, মনে হচ্ছিল আমার হৃদয়টা বুঝি এখনই ছিঁড়ে বেরিয়ে আসবে। আমি গিটারের তারের টুংটাং আওয়াজ তুললেন। ছায়রা আপু এসে ঠিক আমার পাশেই দাঁড়ালেন। তার চোখেও মুগ্ধতা স্পষ্ট। সূর্যবায়া চোখ বন্ধ করে গিটারের তারে আঙ্গুল বুলিয়ে গেয়ে উঠলেন। তাকে অল্প তাকে অল্প কাছে ডাকছি আর আগলে 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 রাখছি, তবু অল্পেই হারাচ্ছি। আবার তাকে চুবো চুবো ভাবছি আর চুয়েই পালাচ্ছি। ফের তাকে ছুতে যাচ্ছি, আবার অভিমানে পিছু নাম। তাকে পিছু ফেরায় তার খানে তার খানে না যায় পিছু ডাক। আমার মুখ বুঝেই তাকে ডাকছি, আবার তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি। আবার ফাঁকা বুক, চেনা সুখ, জানি গম সে ভাঙবেই। বেজাল মন বলে শোন, রাতভর জাগতে নেই। গানের প্রতিটা লাইনে আমার বুকে কেঁপে উঠছিল। আমি বুঝতে পারছিলাম না এই গানটা কার জন্য। মাঝে মাঝে উনি আর চোখে তাকাচ্ছিলেন, আমি তাকালে চোখ সরিয়ে নিচ্ছিলেন, কিন্তু তারপর আবার তাকাচ্ছিলেন। আমি বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। এই দৃষ্টিটা আমার জন্য নাকি সায়রা আপুর জন্য? আমার খুশিতে ডগমগ মনটা মুহূর্তে বিষাদে ভরে গেল যখন দেখলাম সায়রা আপু সূর্য ভাইয়াকে ইশারায় বাহবা দিচ্ছেন, আর কেউ মুচকি হেসে ইশারায় শুকরিয়া জানাচ্ছেন। সূর্য ভাই কি তবে এই গানের আকুতিগুলো সায়রা আপুর জন্যই গাইছেন? তিনি কি তবে সত্যি সত্যি মায়ায় পড়ে গেছেন? গানের কলিগুলো যেন আমার বুক তীরের মতো বিচ্ছিল। মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়াক এবার। তাকে ছুঁয়েই স্বপ্ন বুনছি, আবার তাকে আলতো গায়ে মাখছি আর আঁকড়ে মোটোই ডাকছি, তবু মোটো আলগা রাখছি। আবার তাকে চুপো চুপো ভাবছি আর ছুঁয়েই পালাচ্ছি। ফের তাকেই ছুঁতে যাচ্ছি আবার। গান শেষ হতেই করতালিতে লন মুখরিত হয়ে উঠল। সবাই বাহবা দিতে সূর্য ভাইয়ের কাছে জড়ো হলো। সায়রা আপুও সেদিকে এগিয়ে গেলেন। আমার আর সহ্য হলো না, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি ঠিক করলাম আর এক মুহূর্ত ওখানে থাকবো না। আমাদের বাইরে যাওয়ার প্ল্যানটা মনে পড়লো। নিজম আপুকে বলতে সে যাবে না বললে, তবে আমাকে পারমিশন দিয়ে দিল। কেউ যাতে আমাদের উপর নজর না রাখে, তাই নিজম আপু নিজেই ঘর থেকে টাকা এনে আমাদের হাতে ধরিয়ে দিল। বাইরে বের হতেই পথের সামনে ইশতিয়াক ভাইয়া। তিনি মুগ্ধ হয়ে ফিসফিস করে বললেন, অপূর্ব, যেন লাল রোদের চোয়ায় ভেজা কোনো ফুল, যার রূপে চোখ আটকে থাকে অন্তঃক্ষণ। তারপর কথায় আমি হেসে ফেললাম। ধন্যবাদ ভাইয়া, আজকে সকল প্রশংসার শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার জন্য। ইশতিয়াক ভাইয়া হাসলেন। তাও এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ, পালিয়ে নাকি? আমি কিছুটা ভয় পেলাম। সূর্য ভাইয়া শুনলে তো হার আস্ত রাখবে না, তাই কথা চেপে গিয়ে বললাম, আরে না, আর মিথিলা বাইরে দাঁড়িয়ে আছে, ওদের কাছে যাচ্ছি। বলেই পাশ কাটিয়ে গেটের বাইরে বেরিয়ে গেলাম। ঠিক বুঝতে পারিনি এতক্ষণ সূর্য ভাইয়া প্লেটে করে খাবার নিয়ে অতিথিদের দিচ্ছিলেন, এবং আমাদের দুজনের অভাবে হাসি মুখে কথা বলতে দেখে তিনি মুহূর্তের জন্য থমকে দাঁড়ালেন। তার চোয়াল শক্ত হয়ে গেল। ইশতিয়াক ভাইয়াই সবসময় আমার প্রতি একটু বেশিই কোমল। হয়তো তার জন্য সূর্য ভাইয়ার মনে সেদিন সন্দেহের কোনো বীজ উকি দিয়েছিল। আমাকে গেট পার হতে বাইরে যেতে দেখে সূর্য ভাইয়ের চোখের ভাষা বদলে গেল। হাতের খাবারের গামলাটা সাব্বির ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে তিনি দ্রুত পা বাড়িয়েছিলেন আমার পিছু পিছু। এঙ্গেজমেন্টের সেই আলো জ্বলজ্বলে রাত, বাড়ির চারিদিকে ল্যাম্পপোস্টের হলুদ আলোয় এক মায়াবী পরিবেশ। বাড়িতে আত্মীয় স্বজনের ভিড়, কিন্তু আমার মন তখন চটপট করছিল একটু মুক্তির জন্য।
তাই সুযোগ বুঝে মিথিলা আর তন্নুকে নিয়ে একটা রিক্সা নিয়ে শটান চলে আসলাম আমাদের সেই প্রিয় ফুচকা স্টলে। আমাদের প্রতিদিনের আড্ডা আস্তানা এটা। কিন্তু দোকানে পা রাখতেই দেখি তন্ময় ভাইয়া, তন্নির বড় ভাই, তার বন্ধুদের নিয়ে রীতিমতো চটপটি আর ফুচকার পার্টি জমিয়ে বসে আছেন। তন্নি এই সাজে এখানে দেখে তন্ময় ভাইয়া প্রথমে একটু বিরক্ত হলেও পরে হেসেই ফেললেন। আরে অনু, অনু যে, বাড়িতে বোনের বিয়ে আর তুমি ফুচকার দোকানে? আমার তো মনে হয় তোমরা মেয়েরা নিজেদের বিয়ের দিনও আসর ছেড়ে ফুচকা খাওয়ার জন্য পালিয়ে আসবে। আমি দাঁত বের করে হেসে বললাম, অবশ্যই, আপনি ঠিকই ধরেছেন তন্ময় ভাইয়া, ফুচকা হলো আমাদের জান, তারপর অন্য সব প্রাণ, বুঝলেন? তবে ভাইয়া, কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করেননি। দাওয়াত দেওয়ার পরেও আন্টি আঙ্কেল আর আপনি কেউই আজ গেলেন না। তন্ময় ভাইয়া লজ্জিত ভঙ্গিতে বলল, আজ তো এঙ্গেজমেন্ট ছিল, ইনশাল্লাহ বিয়ের দিন সবাই যাব। যেতেই হবে, প্রয়োজনে আমি আপনাদের সবাইকে বাড়ি গিয়ে তুলে আনবো, আমি বেশ জোর দিয়েই বললাম। আমার কথা শুনে তন্ময় ভাইয়া হেসে ফেললেন এবং আর চোখে মিতালের দিকে তাকালেন। ওখানে তোমার সব বান্ধবীরা আসলে, আমি তো এক পায়ে দৌড়ে চলে যাব। মিথিলা তখন অষ্টতিতে আশেপাশে তাকাচ্ছিলেন। আমি তন্নিকে হালকা একটা কোঁচা দিয়ে ফিসফিস করে বললাম, বন্ধু থেকে ভাবি বানানো যায়, কিন্তু তুইও আমার ভাইটাকে বিয়ে করে আমার ভাবি হয়ে যা না দোস্ত। তন্নি মুখ বেঁকিয়ে বলল, তোর ওই ওই স্যারা ভাইকে? মোটেও না, মনে নেই আগের বার সে তিনটার সাথে একই সাথে টাইমিং করতে গিয়ে তিনটার কাছেই ফিটুনি খেয়েছিল, শেষে সূর্য ভাইয়া গিয়ে তাকে বাঁচিয়ে এনেছিল। তুমি আমার দিকে টুট টুট টিপে হেসে আমার গায়ের উপর ডলে পড়ে আমার ন্যাকা সুরে বলল, তবে তুই চাইলে তোর তোর ওটাকে দিতে পারিস, তুই যাকে মন প্রাণে সইয়া বানিয়েছি বচে আসিস। আমি মুখ বেঁকচালাম, সূর্য ভাই শুধু আমার, তার দিকে কেউ নজর দিলে চোখ তুলে আমি লুডো খেলবো বলে দিলাম। টনি চোখ গরম করে তাকালো, কেয়ারলেস, আমি কি ভয় পাই নাকি? সূর্য ভাইয়ের ওপর আমার কপিরাইট করা আছে। তন্ময় ভাইয়া আসলে একটা সুযোগ করছিল মিথিলার সাথে একটু সময় কাটানোর। মেয়েটাকে তিনি অনেক আগে থেকেই পছন্দ করেন, কিন্তু বলতে পারেন না। মিথিলা যেন তন্ময় ভাইয়াকে দেখলে পালিয়ে বাঁচে। মিথিলার মা নেই, আমার মতোই ওর সৎ মা, কিন্তু আমার পরিবার যতটা আগলে রাখে মিথিলার কপালে তা জুটেনি। ওর সৎ মা ওকে সহ্য করতে পারে না বলে ওর বাবা ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছেন। মাসে ঠিকমতো টাকাও পাঠান না। সেই হোস্টেলে থেকেও মেয়েটা একটু মেয়েটা এইটুকু বয়সে টিউশনি করে নিজের খরচ চালানোর চেষ্টা করে। হয়তো এই হীনমন্যতা থেকেই তন্ময় ভাইয়াকে দেখলে ও পালিয়ে বেড়ায়। ওকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মেয়েটার কি একটা সুন্দর জীবন পাওয়ার অধিকার নেই? মাঝে মধ্যে মনে হয় স্রষ্টা হয়তো ওর জন্য উত্তম কিছু লিখে রেখেছেন। হঠাৎ তন্ময় ভাইয়া বলে উঠলেন, আজকে তোমাদের আমার তরফ থেকে ট্রিট। এই মামা, 3 প্লেট ফুচকা দাও। আমরা বেঞ্চে বসলাম। ফুচকা মামা প্লেট সাজিয়ে দিতেই তন্ময় ভাইয়া প্লেট হাতে সামনে এসে দাঁড়ালেন। রসিকতা করে বললেন, সবাই হাঁ করো তো, শুরুটা না হয় তোমাকে দিয়েই করি। আফটার অল, ব্রাইডের বোন তুমি। আমি হেসে ফেললাম। এই ছেলে যে মিথিলাকে খাওয়ানোর সুযোগ তৈরি করার জন্য এই টেকনিক খাটাচ্ছে, সেটা বুঝতে আমার বাকি নেই। আর চোখে তাকালাম মিথিলার দিকে। বেচারির লজ্জায় কুকুরের ছোট হয়ে গেছে। আমার তখন জিভে জল চলে এসেছে ফুচকার প্লেট দেখে। আমি ফুচকাটা মুখে পুরতে যাব, ঠিক তখনই আমার শরীর হিম হয়ে গেল। এই হাঁ করা অবস্থাতে আমি পাথরের মতো থমকে গেলাম। দূরের রাস্তায় ওপাশে রক্তাক্ত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে সূর্য ভাই। তিনি শুধু দাঁড়িয়েই নেই, রাস্তার পাশে গাছ থেকে একটা বড় ডাল ভেঙে হাতে নিয়েছেন। রাগে তার ফর্সা মুখটা তখন টকটকে লাল। হাতে ওই লাঠি দেখে আমার কলিজা শুকিয়ে গেল। সূর্য ভাইয়া এক কদম সামনে এক পা বাড়াতে আমি ভয়ের ছুটে এক দৌড় দিলাম। ওখানে উপস্থিত সবাই সূর্য ভাইয়াকে এক রুদ্র মূর্তিতে দেখে বরকে গেল। তন্ময় ভাইয়ার অবস্থা তখন দেখার মতো। ভয়ে তার গলা শুকিয়ে কাঠ। তিনি কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, সূর্য ভাই, বিশ্বাস করো, অন্য কিছু না, অনু আমার ছোট বোনের মতো, ওর সাথে আমার কোনো কিছু নেই। সূর্য ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। তার পূর্ণ নজর তার আমার উপর।
সূর্য ভাই ওনার দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোকে আমি পরে দেখেছি, পরে দেখতেছি, তুই এখানেই দাঁড়া। বলেই তিনি আমার পিছু নিলেন। তার কণ্ঠস্বরে তখন বজ্রের তেজ। অনু, দৌড়াবি না বলছি। আজকে তোর জন্য, আজকে তোর আমি কি করি তুই শুধু দেখ। অসভ্য মেয়ে কোথাকার, দাঁড়া বলছি। তিনি আরও রেগে গিয়ে বললেন, তোকে আমি ছেলেদের সাথে থেকে দূরে থাকার জন্য কত কিছু করি, আর তুই আমার সব চেষ্টা মাটি করে রাস্তার মাঝখানে একটা ছেলের হাতে ফুচকা খাচ্ছিস। দুনিয়ার মানুষ তোকে দেখছে, সে খেয়াল আছে তোর? আমি ভেবেছিলাম একদৌড়ে বাড়ি গিয়ে রুমের দরজা বন্ধ করে টানা 1 মাস গপ্টি মেরে বসে থাকবো, কিন্তু কপাল কি আর এত সুপ্রসন্ন হয়? শাড়ি পরে কি আর দৌড়ানো যায়? কয়েক কদম যেতে শাড়ির কুচিতে পা জড়িয়ে সেই প্রথম দিনের মতোই ধপাস করে পড়ে গেলাম। ব্যথায় কুকিয়ে উঠে কেঁদে দিলাম। সূর্য ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন, একদম শক্ত পাথরের মতো নিথর। তার হাতের লাঠিটা দেখে আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কাঁদছিস কেন শুনি? একটু আগেই তো খুব হেসে হেসে ফুসকা গিলছিলি। তোর কলিজা কত বড় হয়ে গেছে যে মাঝ রাস্তায় দাঁড়িয়ে একটা ছেলের হাতে ফুসকা খাচ্ছিস? ওই তন্ময়কে তো আমি পরে দেখছি, আগে তোকে সোজা করি। ওঠ, ন্যাকামো বন্ধ করে ওঠ বলছি। ওই ন্যাকামি বন্ধ কর, না হলে এখনই 2 গা লাগাবো। আমি ব্যথায় কুঁকড়ে গিয়ে বললাম, আমি সত্যিই ব্যথা পেয়েছি সূর্য ভাই। তোমার মনে হচ্ছে আমি ন্যাকামি করছি? আমি তো শুধু মিথিলার জন্য তন্ময় ভাইয়াকে সাহায্য করছিলাম। তন্ময় ভাই মিথিলাকে পছন্দ করে, আজ ও ওকে নিজের হাতে ফুচকা খাইয়ে দিতে চেয়েছিল। আমরা তো শুধু উছিলা আমরা তো শুধু উছিলা ছিলাম। এতে আমার কি দোষ? বোন হিসাবে হবু ভাবিকে পটাতে একটু সাহায্য করতে পারবো না? সূর্যবাই চোখ রাঙিয়ে বললেন, মিথিলেনা ওর মাকে খাওয়াক, তাতে তোর কি? তুই কেন খাবি? তোকে মহিলা কলেজে ভর্তি করেছি এটা দেখার জন্য? ছেলেদের সাথে এত মাখামাখি করতে কি শিখলি? নেক্সট টাইম যদি এসব দেখি, তবে তোকে জ্যান্ত কবর দেব। কথাটা বলেই তিনি হাতের লাঠিটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর গলার স্বর কিছুটা নামিয়ে হাত বাড়িয়ে দিলেন আমার দিকে। বলেই তিনি গলার স্বর কিছুটা নামিয়ে বললেন, আয় ওঠ, হাত ধর আমার। পায়ে ব্যথা নিয়ে আবার ফুচকা খেতে এসেছে, তাও শাড়ি পরে। তোকে হাজার বার বারণ করেছি না যে তুই শাড়ি সামলাতে পারিস না, তাই পরবি না? শখ কত! সূর্য ভাইয়া এই প্রথম বোধহয় আমাকে নিজ নিজ থেকে ছোঁয়ার জন্য হাত বাড়ালেন। ওনার হাতের ধালোর উষ্ণতা পাওয়ার কথা ভাবতেই বুকের ভিতরটা কেমন টিপ টিপ করতে শুরু করলো। পিঠের ভেতরে হাজারটা প্রজাপতি যেন ডানা ঝাপটাচ্ছে। এক অদ্ভুত শিহরণে আমি সূর্য ভাইয়ের হাতটা ধরলাম। আমি খুব সাবধানে ওনার হাতটা ধরে গেলাম। কিন্তু কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি ভর দিয়ে উঠতে যাব, সূর্য ভাই হুট করে হাতটা সরিয়ে নিলেন, আর আমি আবার তপ মেরে মাটিতে পড়ে গেলাম। আমি হকচকিয়ে ওনার দিকে তাকাচ্ছিলাম, দেখলাম উনি কেমন ঘাবড়ে গেছে। আমি রেগে চেঁচিয়ে উঠলাম, এটা কি হলো? আবার ফেলে দিলেন কেন? সূর্য ভাই ভেবাচেকা খেয়ে বললেন, গাধি, পড়লি কিভাবে? আমি তো ভালো করে ধরতেই পারিনি। সবসময় আমার উপর নির্ভর করিস কেন? নিজে নিজের শরীরের ব্যালেন্স নিজে রাখতে পারিস না? আয়, আবার ওঠ। এবার আমি জেদ ধরলাম, ওনার ওপর আর বিশ্বাস নেই, এবারও নির্ঘাত হাল ছাড়িয়ে আমাকে ফেলে দেবেন। আমি নিজেই উঠে দাঁড়ালাম। হঠাৎ ওনার কণ্ঠস্বর আরও কঠিন হয়ে এলো, কিছুক্ষণ আগে স্ত্রীকের সাথে তোর কি কথা হচ্ছিল? ওনার প্রশ্নে আমার পরাণ পাখি কাঁচা ছেড়ে বের হওয়ার জোগাড়। ইদানিং তিনি ইশতিয়াক ভাইয়ার থেকে উনি আমাকে 10 হাত দূরে থাকতে বলেন। তার উপর আজকের এইটুকু কথা উনি দেখে ফেলেছেন। ইশতিয়াক ভাইয়া যে অমন প্রশংসা করেছিলেন, সেটা বললে তো আজ রক্তগঙ্গা বয়ে যাবে। আমি আমতা আমতা করে মিথ্যে বললাম, তেমন কিছু না, উনি পড়াশোনা করতে বলেছিলেন বেশি করে। সূর্য ভাইয়া এক দৃষ্টে আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। আমার মিথ্যে লুকানোর চেষ্টা ব্যর্থ করে দিয়ে বললেন, আমি মিথ্যা একদম পছন্দ করি না অনু, অন্তত আমার সামনে এই অভিনয়টা করবি না। তিনি বলেই গটগট করে হেঁটে গিয়ে বাইকটা স্টার্ট দিলেন। বাইকটা নিয়ে আসলেন আমার সামনে। গম্ভীর সুরে হুকুম দিয়ে বললেন, বাইকে ওঠ। আমি সুবোধ বালিকার মতো বাইকের পেছনে গিয়ে বসলাম। রাতের শীতল বাতাস আর সামনে আমার প্রিয় মানুষটা, সব মিলিয়ে যেন একটা ঘোরের মধ্যে আছিলাম।
অবচেতন মনে সূর্য ভাইয়ের কোমরে হাত দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু ছোঁয়া মাত্রই তিনি ক্যাপা ষাঁড়ের মতো কেঁকিয়ে উঠলেন। দাদি, এভাবে কামছায় ধরছিস কেন? আমি কি তোর জামাই লাগি, নাকি দম বন্ধ করে আমার মারার প্ল্যান করছিস? হাত সরা। আমি বরকে গিয়ে হাত সরিয়ে ওনার কাঁধে আলতো করে হাত রাখতে উনি গা ঝাড়া দিয়ে উঠলেন। অনু, দয়া করে আমার আর চোস না প্লিজ, একদম সরে বস, দরকার হলে বাইকের একদম শেষ কোনায় ঝুলে বস, তাও আমার শরীরে স্পর্শ করবি না। অপমান আর বিরক্তিতে আমার বুক ফেটে যাচ্ছিল। আমি চেঁচিয়ে বললাম, কেন? আমি চুলে কি আপনার গা কষে পড়ে যায়? সূর্যবাই হুট করে বাইক থামিয়ে দিলেন, বাইকের হ্যান্ডেল চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন। তারপর কটমট করে আমার দিকে তাকিয়ে বললেন, শুধু গা না, আরও অনেক কিছু কষে পড়ে যায়। নাম আগে আমার বাইক থেকে, খবরদার আজ থেকে আর কখনো আমায় ছুবি না। তুই চুলে শরীরের ভয়ঙ্করভাবে কারেন্ট লাগে আমার। আমি অবাক হয়ে বোবা দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম। কারেন্ট লাগে মানে কি? সূর্যভাই এবার একটা রিক্সা ডেকে রিক্সাওয়ালাকে বললেন, এই রিক্সা মামা শুনুন, এই আবর্জনাটাকে একটু কষ্ট করে খানবাড়ির দরজায় চুরে দিয়ে আসতে পারবেন তো? ওখানে ওর আসল জায়গা। রাগে আমার সারা শরীর কাঁপছিল। একটা অচেনা মানুষের সামনে আমাকে এভাবে অপমান করে নামিয়ে দিলেন। আমি রাগে গজগজ করতে করতে রিকশায় বসলাম। জেদ ছিল যেন পেছনে ফিরে তাকাবো না, তবুও মনের টানে শেষবার তাকালাম। তাকাতে আমার চোখ চড়ক গাছ। যে সূর্যবাই স্বাস্থ্য সচেতন মিনারেল ওয়াটার চারা খান না, তিনি ফুচকার দোকানে এসে নোংরা বালতির পানি ডকডক করে গিলে খাচ্ছেন, যেন শরীরের ভিতরে কোনো আগুন নেভানোর চেষ্টা করছেন। রিকশা মোড় ঘুরে গেল, আর ওনার পরিণতি দেখতে পেলাম না। কিন্তু বাড়ির গেটে যখন রিক্সা থামলো, দেখলাম অদূরেই বাইক নিয়ে দাঁড়িয়ে আছেন। বুঝতে আর বাকি রইল না যে লোকটা আমাকে আড়াল থেকে পাহারা দিয়ে ঠিকই বাড়ির দৌড়া পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমার মনে মনে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ভালোবাসি আপনাকে সূর্য ভাই। আপনার এই অযৌক্তিক রাগ, এই আড়ালে রাখা খেয়ার সবকিছু মিলে আমি শুধু আপনাকেই ভালোবাসি। পুরো আপনিটাকে বড্ড ভালোবাসি। চলবে। হৃদয়ের গহনে ছিলি তুই, গল্পের দ্বিতীয় অংশ। তাসনিম রিয়া খান। গল্পটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই চ্যানেলে একমাত্র এত সুন্দর সুন্দর গল্প পাবেন, আর কোনো চ্যানেলে পাবেন না। সো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে আপনার। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর সে পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে গল্পের অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।